এখন আমি তোমার কাছে আসছি। আসছেন কেন? আমি কি আপনাকে আসতে বলেছি? আমি তো বলিনি আপনি এখানে আসেন। আমার তোমাকে স্যার কিছুই ভালো লাগে না, তুমি কি সেটা জানো? আপনার ভালো না লাগলে আমি কি করতে পারি? আপনার ভালো লাগার লোকের তো অভাব নেই, তাহলে আমার কাছে আসছেন কেন? বউ, তোমার শরীর। ও, তাহলে আপনি আমার শরীরের জন্য না, মানে নিজের শারীরিক চাহিদার জন্য এখানে এসেছেন? তাহলে যেটার জন্য এসেছেন সেটা করে চলে যান। আফটার অল আমাকে বিয়ে করে বইয়ের ট্যাগ তো লাগিয়ে রেখেছেন। সো যা মন চাই সেটাই করেন, কেমন? তুমি আমাকে ভুল বুঝেছো সোনা, তুমি আমার কথাগুলো শোনো। কি শুনবো? কিচ্ছু শোনার নেই আমার। আমি চাইলেও আপনাকে ডিভোর্স দিতে পারছি না, কারণ আমার 14 গোষ্ঠী আপনাকে চোখে হারাচ্ছে। তুমি একে আমাকে ডিভোর্স দেবে? হ্যাঁ দিব, কারণ আপনার মতো লোকের সাথে কিছুতেই থাকা যায় না। কেন থাকা যায় না আমার সাথে? কারণ আপনি একটা বাজে ও খারাপ লোক। তাহলে তোমার এই বাজে লোকটাই তোমাকে তার সাথে থাক। আমি ইমান খান, দেশের একজন স্বনামধন্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট। বিদেশে আমার জন্ম এবং সেখানে লেখাপড়া করে আব্বু বিজনেসের হাল ধরেছি আমি। সেখানে বসে সমস্ত বিজনেস পরিচালনা করতাম। কিন্তু আমি নিজেই আমার মায়ের টানে দেশে ফিরে আসি এবং ফিরে এসে শুনি আমার বিয়ে হবে, তা আবার আমারই মামাতো বোন মিশকার সাথে। মিশকাকে আমি আগে কখনো দেখিনি। দেখিনি বলে ভুল হবে, দেখেছি, তবে তখন 2 দিনের নবজাতক শিশু ছিল। তাই ওকে কোলে নিয়েছি, আদরও করেছি। জানি না আমি মিশকাকে দেখতে কেমন হয়েছে। অবশ্য মামি তো সুন্দরী, তার মেয়েও হবে সুন্দরী, আর এটা আমার বিশ্বাস। 2 ছেলের পর একমাত্র মেয়ে হয়েছে মিশকা। শুনেছি মামা মামির খুবই আদুরে মেয়ে। তারা নাকি মেয়ে বলতে অজ্ঞান। মেয়েকে একা ফেলে কোথাও যায় না, 1 সেকেন্ডের জন্য মেয়েকে তারা চোখের আড়াল করে না। মেয়ের খাওয়া দাওয়া থেকে শুরু করে চুল বাঁধা পর্যন্ত সবকিছু মামি নিজ হাতে করেন। মামু উইকেন্ডে তার আদরের মেয়েকে নিয়ে ঘুরতে চলে যায়। আর মুইম ভাইয়া তার একমাত্র আদরের বোনকে ইউনিভার্সিটিতে দিয়ে আসেও নিয়ে আসে। ও মাইম ভাইয়া বিদেশে বসে মামুর বিজনেস পরিচালনা করেন। এসব ভাবতে ভাবতেই হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করতে ফোনের ওপাশ থেকে আমার গার্লফ্রেন্ড রিয়ার গলার আওয়াজ পাই। আর তখন আমাকে বলে, তুমি নাকি নিজের ইচ্ছায় তোমার মামাতো বোনকে বিয়ে করতে চলেছো? হ্যাঁ করছি। আর এর জন্য আমাকে কেউ জোর করছে না, নিজ ইচ্ছায় আমি বিয়েটা করছি। হ্যাঁ, আমি জানি। তাহলে তো তোমার এটাও জানা উচিত যে আমার আব্বু আমার সমস্ত স্বপ্ন আর সমস্ত চাওয়া পূরণ করেছে, আর আমি তাদের এই সামান্য ইচ্ছেটা পূরণ করতে পারবো না। হ্যাঁ, পারবে বেবি। তবে তুমি আমাকে প্রমিস করো, তুমি তোমার বউয়ের সাথে ফিজিক্যাল রিলেশনে যাবে না। যেখানে আমি তাদের সাথে কোনো ফিজিক্যালি যাইনি, সেখানে বইয়ের কাছে যাবো, এটা ভাবলে কি করে? আই এম সরি বেবি। ওকে বাই, আমি এখন রাখি, নয়তো আম্মু তোমার সাথে কথা বলতে দেখে বকা দিবে আমায়। আমার বাসায় সবাই জানে যে আমি রিয়াকে ভালোবাসি, কিন্তু রিয়ার ফ্যামিলির লোকজন খারাপ হয় আব্বু আম্মু আমাদের বিয়ে দিতে নারাজ। আর তাই আমি তাদের পছন্দেই আমার মামাতো বোনকে বিয়ে করতে রাজি হয়েছি। আজ আমাদের বিয়ে, খুবই ধুমধাম করে আমাদের বিবাহ সম্পূর্ণ করা হয়। রাতে বাসর ঘরে যেতেই মেজাজটা বিগড়ে যায় আমার, কারণ আমার বাসরে আমারই বিছানায় আমার ভালোবাসার মানুষটি জায়গায় বসেছে অন্য কেউ। তাই আমি রাগের মাথায় মিশকাকে গিয়ে বলি, অলওয়েজ নিজের লিমিটের মধ্যেই থাকবে, আর আমার কানের কাছে জ্ঞান জ্ঞান করবে না, আর মনের ভুলে ও নিজের অধিকার ফলাতে আসবে না। গট ইট। তখনই মিশকা বিছানা ছেড়ে উঠে আমাকে সালাম করে, ঘোমটা তুলে বলে, দেখো না ইমন ভাইয়া, সবাই কত পচা, ভাই বোনকে ধরে বিয়ে দিয়ে দিয়েছে। মিশকার কথা শুনে আমার বড্ড হাসি পেয়ে যায়। তবুও নিজেকে সামলে নিয়ে ওকে বুঝিয়ে বলি, আমার আরও তোমার বিয়ে জায়েজ, তবে মায়ের পেটের ভাই বোনের বিয়ে জায়েজ না, আর তাদের বিয়েও হয় না। তুমি না একটা মিথ্যুক, সবার মতো মিথ্যা কথা বলো। এবার আর নিজেকে না সামলাতে পেরে হেসে ফেলি, আর তখনই আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে ওয়াশরুমে চলে যায়। আশ্চর্য, আমাকে বললেই তো পারতো, এভাবে ধাক্কা মেরে চলে যাওয়ার কি ছিল? এসব ভাবতে ভাবতে ওয়াশরুমের দিকে নজর যেতে দেখি মিশকা ব্লাউজ পেটিকোট পরে শাড়িটা হাতে নিয়ে আর এখানে ব্লাউজটা চেপে ধরে আমার কাছে এক প্যাক করে এগিয়ে আসছে। তাই তখনই আমি আমার বিছানা ছিল সামনে গিয়ে দাঁড়াই। তখন আর সামনে গড়ে দাঁড়িয়ে বলে, ইমন ভাইয়া, ব্লাউজের হুকগুলো লাগিয়ে দাও না প্লিজ। দেন আমি ব্লাউজের হুকটা লাগিয়ে দিই। হুক লাগানোর পর শাড়িটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলে, শাড়িটা পরিয়ে দাও না প্লিজ, আমি না শাড়ি পরতে পারি না। তাহলে পড়তে হবে না, থাকো ওভাবে দাঁড়িয়ে, লজ্জা করলে তোমার করবে আমার কি? শোনো ভাইয়া, আমার এত লজ্জা টজ্জা করে না, তোমার করলে মুখ লুকিয়ে বসে থাকো গিয়ে। কি মেয়ে রে বাবা, বলে কিনা লজ্জা নেই। ও কি আমাকে নিয়ে মজা করছে, না আমার খিল্লুর আছে? তখন আমি ওকে রেগে বকা দিয়ে বলি, এত বড় মেয়ে হচ্ছে আর শাড়ি পরতে পারো না? তখন ও আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলে, ভাইয়া তুমি আমাকে বকছো কেন? আমি তো ছোট মানুষ, মাত্র 18 বছর বয়স আমার। কি? মেয়ে বলে কি 18 বছরের ছোট মানুষ, না মানে পিচ্ছি মানুষ? হ্যাঁ, এ মেয়ের 10 বছর আগে বিয়ে দিলে এখন তো 10টা বাবার আম্মু হয়ে যেত,
আর সে বাবুগুলো এখন ওকে আম্মু বলে ডাকতো। কি হলো ভাইয়া, হাসছো কেন? শাড়িটা পরিয়ে দিবা না নাকি? আমি কি তোমাকে শাড়ি পরাতে বিদেশ থেকে পিএইচডি করে এসেছি? হ্যাঁ, বললেই তো হয় ভাইয়া, শাড়ি পরাতে পরাতে পারো না, তাহলে এত নাটক করছো কেন? এই পিচি, মোটের তর্ক করবা না। তর্ক কই করলাম? ওটা তো করিনি। তুমি যদি আমাকে শাড়ি পরিয়ে দিতে, আমি তোমাকে মিষ্টি দিতাম। কি মিষ্টি দিতে? এমনি এমনি দিব না। আচ্ছা, আমি তোমাকে শাড়ি পরিয়ে দিচ্ছি, তারপর তুমি আমাকে মিষ্টি দাও, কেমন? আচ্ছা ঠিক আছে, তবে তুমি শাড়ি পরাতে পারো ভাইয়া? ওই একটু একটু পারি আর কি। দেন আমি ওকে আমারভাবে বেঁচে শাড়ি পরিয়ে দিই, আর সাথে সাথে মিশকা আমাকে জড়িয়ে ধরে চুমুতে ভরিয়ে দেয়। বাপরে, কতগুলো চুমু দিল! এত চুমু আমি জীবনও খাইনি। ইভেন আমার লাইফের ফার্স্ট কিস আমাকে আমার সদ্য বিবাহিত স্ত্রী করেছে। কি হলো ভাইয়া, কি ভাবছো? কিছু না। তোমার কি হয়নি না আরো লাগবে? কি? মুয়া, মুয়া। না মানে, তখন আবার আমাকে চুমুতে ভরিয়ে দেয়। এবার হয়েছে? হুম। ভাইয়া তুমি না খুব ভালো। তুমিও ভালো। আচ্ছা আমি আসি। আরে তুমি কোথায় যাও? বই খাতা নিয়ে এসেছি, স্টাডি করতে চাই। মেয়েটার মাথায় কি বুদ্ধি নেই? বাসর করে সোহাগ করা ছেড়ে স্টাডি কেউ? অবশ্য ওতেও দোষ কি? ওর তো শুধু শরীরটাই প্রাপ্তবয়স্ক হয়েছে। 18 বছর বয়সে ম্যাচুরিটিটা এখনও আসেনি ওর মধ্যে। আচ্ছা, আমি কি ভাবছি? আমি তো রিয়াকে প্রমিস করেছি বইয়ের সাথে কখনো ফিজিক্যালে যাব না। তাছাড়া ও অবুঝ, এসব কিছুই বোঝে না ও। হঠাৎ করে খেয়াল করে দেখি মিশকা বিশ্ব সুন্দরী না হলেও ওর চেহারায় একটা মাশ্চর্য আছে, যেটা অনেক সুন্দর। তখন দেখি পিচ্ছিটা বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। তাই আমি ওকে কোলে করে এনে বিছানায় শুয়ে দিই। আরও আমাকে বলে, ভাই আমাকে উম্মা না দিলে ঘুম আসে না। তাহলে তুমি আমাকে বলো কোথায় চুমু দেবো? গালে দাও। আচ্ছা দিচ্ছি। দেন আমি ওর গালে ও গলায় চুমুতে ভরিয়ে দিই। কিছুক্ষণ পরে খেয়াল করে দেখি পিচ্ছিটা ঘুমিয়ে গেছে, আর ঘুমিয়ে ওকে পিচ্ছির মতোই লাগছে। হঠাৎ কিছুক্ষণ পর আমার পিচ্ছি ও আমার গায়ে ওর পা তুলে দেয়। আশ্চর্য, ওর কি আমাকে গোলবালিশ মনে হয়? তখনই হঠাৎ আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে, আর আমিও উপায় না পেয়ে পিচ্ছি বউকে জড়িয়ে ধরি। পরের দিন সকালে ঘুমতে করে দেখি আমার বউ এখন আমার বুকে মুখ গুজে ঘুমোচ্ছে। তাই আমি ওকে না ডেকে চুপচাপ গিয়ে ফ্রেশ হয়ে আসি। এসে দেখি পিচ্ছি এখনও ঘুমোচ্ছে। তাই আমি ওকে ঘুম থেকে জাগিয়ে তুলতে আস্তে আস্তে ডাকা শুরু করি, কিন্তু এ কি, ম্যাডামের কোনো হেলতেল নেই। তাই আমি মনের ভুলেই বউয়ের গালে কিস করে বসি, আর অমনি আমার বউ চোখ ডলতে ডলতে উঠে পড়ে। আর তখন আমি ওর দিকে প্রেমিক পরিশনে চেয়ে থাকি। কি হলো ভাইয়া, এভাবে কি দেখছো? কিছু না। তোমার ঘুমোতে কোনো অসুবিধা হয়নি তো? না ভাইয়া। আচ্ছা আমি আসি। আরে কই যাও তুমি? ভাইয়া ফ্রেশ হতে চাই। ওকে। তারপর আমার পিচ্ছি বউ শুধু ব্লাউজ, পেটিকোট আর টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে আমাকে বলে, আমাকে শাড়ি পরিয়ে দাও না ভাইয়া। হ্যাঁ দিচ্ছি, আমার কাছে দাও। বাসরাতে আর কিছু হোক বা না হোক, একটা জিনিস হয়েছিল, আর সেটা হলো বউকে সাজুগুজু করিয়ে দেওয়ার স্বার্থে ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেখছিলাম। কারণ আমি বুঝে গিয়েছিলাম আমার বউকে আমারই হাতে সাজাতে হবে প্রতিদিন। বউকে শাড়ি পরিয়ে আমি বিছানায় শুয়ে পড়ি। তখন হঠাৎ কেউ আমার মাথায় হাত বুলিয়ে দেয়। তাই পেছন ফিরে তাকাতে দেখি পিচিটা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখন আমি ওকে জিজ্ঞাসা করি, তোমার কি আমার সামনে লজ্জা করে না? না কেন করবে ভাইয়া? ফুপি আম্মু তো বললো স্বামী কাছে লজ্জা পেতে নেই। আমার কোনো সমস্যা হলে তোমাকে বলতে বলেছে। তুমি নাকি আমার স্বামী? হ্যাঁ, আমি তোমার স্বামী। তোমার কি কোনো সন্দেহ আছে? না মানে, ভাই বোনের বিয়ে হয় কেমনে? হলে তো কিছু করারই নাই, আর যা হওয়ার তা তো হয়ে গেছে। ঠিক বলেছো ভাইয়া। তখনই হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে। রিসিভ করতেই রিয়ার কান্নার আওয়াজ শুনতে পাই। কি হলো, কাঁদছো কেন? সত্যি করে বলো তো, তুমি কি তোমার বউকে ছুঁয়েছো? ওর ক্লোজ হয়েছো? ওর সঙ্গে ফিজিক্যাল কিছু করেছো? না, করিনি, ছুঁয়েও নি, কারণ আমি তোমার কাছে প্রতিজ্ঞা করেছি। আর তুমি এমন কেন? আমার উপরে একটু আস্থা নেই? কথায় কথায় সন্দেহ করো। দেখো, এমন হলে রিলেশন টিকে রাখা অসম্ভব। আর আমার মেজাজটাই তুমি পুরো বিগড়ে দিয়েছো। তাই 14 বার ফোন করে বিরক্ত করবো না, কেমন? না মানে, আমার সাথে একটু দেখা করতে পারবে? নো চান্স, কারণ আমার শরীর ভালো নেই। দেন আমি আমার ফোনটা সুইচ অফ করে দিই। কি হলো ভাইয়া, রেগে আছো কেন? কিছু না। বাকি শ্রেয়াকে কাল রাতের কথা আর আজ সকালে বইয়ের কথা বলিনি, না হলে তো হার্ট অ্যাটাকে মারাই যেত। যদি শুনতো আমি আমার ওই পিচ্ছি বউকে শাড়ি পরিয়ে দিছি, চুমু খাচ্ছি, তাহলে তো জায়গায় পটল তুলতো। কিন্তু আমি কি মিথ্যা বললাম কেন যে আমার শরীর খারাপ? আমি তোকে মিথ্যা কথা বলি না। এসে ভাবতে ভাবতে আয়নার দিকে তাকাতে দেখি মিশকা আয়নার সামনে বসে ওর বীজে চুলগুলো নিয়ে টানাটানি করছে, কিন্তু কিছুতেই কিছুই করতে পারছে না। তাই আমি উঠে হেয়ার ড্রায়ার দিয়ে ওর চুলগুলো শুকিয়ে দিই। চুল শুকিয়ে আমার হাতে হেয়ার ড্রায়ার দেখে কেঁদে ফেলে মিশকা। কি হলো, তুমি কাঁদছো কেন? ভাইয়া এটা পচা, আমার এত এত লম্বা চুল নষ্ট করে দিবে। কেন করে দিবে?
ছোটবেলায় একবার আমার সব চুল এটার মধ্যে ঢুকে নষ্ট হয়ে গেছিল, তাই চুল কেটে ফেলতে হয়েছিল। আমি আছি না, কিছু হবে না। সত্যি? ইয়েস পিচ্ছি, বাট তুমি এখন কেঁদো না প্লিজ। কিন্তু বউ আমার থামার নামই নিচ্ছে না। ও যদি এভাবে কাঁদতে থাকে তাহলে আমার তো মুসিবত হয়ে যাবে। সবাই তো ভাববে আমি কাল ভাসুরের সঙ্গে পাগলের মতো কিছু করেছি। হ্যাঁ, এখন কি হবে? আর তখনই আম্মুর ডাক পড়ে যায়। দরজা খুলতে মিশকা গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে ভ্যাবে করে কান্না জড়িয়ে দেয়। কি হলো মা, কাঁদছিস কেন? ফুপি আম্মু, তোমার ছেলে না খুবই খারাপ, খুবই পচা। ওর সঙ্গে আমার বিয়ে কেন দিয়েছো? হায় রে আল্লাহ, এখন কি হবে? আমাকে না জানি সবাই কি ভাববে। তখন আম্মু আব্বুর দিকে তাকিয়ে দেখি আমাকে দেখে তারা মৃদু মৃদু হাসছে। কি যে অবস্থা! এত চুরি না করে চোর বনে গেলাম। তোর বাবা ভাল লাগে না, এ থেকে চুরিটা করে চোর হলে বেশি ভালো হতো। তখন আব্বু আমাকে বলে, কি ভাবছো বাবা? কিছু না, তোমার বৌমাকে লোকই। তোমার আম্মু ওকে নিয়ে গেছে। ও আচ্ছা। একটা কথা বলি, হ্যাঁ বল আব্বু। বাচ্চা তো, এত প্রেশার দিও না। জানে সে নতুন নতুন বিয়ের পর এমন একটু হয়, তবুও বলছি যেন আর এমন না হয়। আচ্ছা আব্বু, মনে থাকবে। আজব তো, কিছু করলামই না আর সবাই আমাকে জ্ঞান দিতে পড়ে লেগেছে। দেন আমি ব্রেকফাস্টটা করতে নিচে চলে যাই। সেখানে গিয়ে দেখি আম্মা আমার পিচ্চি বউটাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, আর পিচ্চিটাও বাচ্চার মতো একটু একটু করে খাচ্ছে। খাওয়া দাওয়া শেষে আব্বু আমাকে জানায় আমাকে বিজনেসে কিছু অফিসিয়াল কাজের জন্য ইউকে যেতে হবে। তখন আমি মুখ ফুসকে বলে ফেলি, তোমাদের বৌমাকেও কি সাথে করে নিয়ে যাব? তখন আম্মু আমাকে হেসে হেসে বলে, তোমার আমার মেয়েকে নিয়ে কাজ নেই গো বাবা, ওকে তুমি আমার কাছে রেখে যাও। একদিনেই তো অবস্থা খারাপ করে ফেলেছো ওর। জানি না ওখানে গিয়ে আবার কি করবা, কাজেই আমার মেয়ে আমার কাছে থাক। আম্মুর কথাগুলো শুনে সবাই হা হা করে হেসে দেয়, আর আমার তাতে মেজাজ বিগড়ে যায়। তবুও খাওয়া শেষ করে ব্যাগ প্যাক করতে রুমে চলে যাই। সেখানে গিয়ে দেখি আমার পিচ্ছি ও নিজের হাতে আমার ব্যাগ প্যাক করে দিচ্ছে। ওর ব্যাগ প্যাকিং শেষে খেয়াল করে দেখি বউ আমার আন্ডারওয়্যারগুলো বাদে সব কিছু প্যাক করেছে। তাই আমাকে গিয়ে বলি, ওই পিচ্ছি, আন্ডারওয়্যারগুলো ব্যাগে ঢুকে দাও। না, আমার লজ্জা করে। কেন? ওগুলো পচা। কেন, ওরা কি করেছে? ওরা টিভিতে অ্যাড করে, আমি দেখেছি। একটা লোক নাঙ্গো পাঙ্গো হয়ে ছোট্ট ছোট্ট প্যান্টগুলো পরে বডি মাসাল দেখিয়ে অ্যাড করে। কি লজ্জা, কি লজ্জা! ছি ছি ছি! পিচ্ছির কথাগুলো শুনে হেসে ফেলে আমি। তাই আমি ওকে হেসে হেসে বললাম, শুধু ওইগুলোরই অ্যাড দেখেছো? আরও তো অনেক কিছুর অ্যাড দেয়, সেগুলো দেখোনি? তখনই খেয়াল করে দেখি পিচ্ছিটা লজ্জা পাচ্ছে খুব। কি হলো, লজ্জা পাচ্ছ কেন? আসলে ভাইয়া, ছেলেরা না খালি গায়ে কেমন যেন লাগে তাই। হো, এই কথা? দাঁড়াও পিচ্ছি, তোমাকে দেখাচ্ছি মজা। ওকে মজা দেখাতে গিয়ে ওরই সামনে আমার পাঞ্জাবিটা খুলে ফেলি, আর ও লজ্জায় লাল হয়ে যায়। দেন আমি ওকে আরও ভয় দেখাতে এক প্যাক করে ওর খুব ক্লোজড হতে থাকি, আর পিছু ভয় পেয়ে একটু একটু করে পিছুতে থাকে। এভাবে এগোতে এগোতে পিছুতে পিছুতে আমরা আলমারির সাথে গিয়ে ধাক্কা খাই। আর তখন আমি শার্ট বের করে ওকে দেখিয়ে বলি, ভয় পাচ্ছ কেন? আমি তো রেডি হতে শার্ট কোট নিতে এসেছি। ও তাই? তখন আমার বুকের উপরে হাত রেখে বলে, আচ্ছা ভাইয়া, যাওয়ার আগে আমাকে মিষ্টি দিয়ে যাবে তো? হ্যাঁ। ভাইয়া তুমি না খুব ফর্সা, একদম আমার মুইন ভাইয়ার মতো। তাই? হুম। কেন জানি আমার কাছে আসায় মোটে বিরক্ত লাগছে না আমার, আর ওকে ছেড়ে যেতে মন চাইছে না আমার। এত পিচ্ছি হো একা একা থাকবে কি করে? কি হলো ভাইয়া, কি ভাবছো? রেডি হবে না? হ্যাঁ হচ্ছি। দেন আমি রেডি হয়ে এয়ারপোর্টের জন্য বাসার বাইরে গিয়ে দাঁড়াই। তখন আমার খেয়াল হয় যে আমি ওকে মিষ্টি দিয়ে আসিনি। আমার মন প্রাণ চোখ দুটোই যেন ওকে খুঁজছে। এই দুদিনেও আমার মনে একটু হলেও জায়গা করে নিয়েছে। তখন খেয়াল করে দেখি বাসার সবাই আমাকে এগিয়ে দিতে আমার সাথে গেট পর্যন্ত আসলেও আমার পিছিয়ে বউটা আসেনি। ওকে রাগ করেছে মিষ্টি না দেওয়ায়। তখন পকেটে হাত দিয়ে দেখি ফোনটা পকেটে নেই, নির্ঘাত রুমে ফেলে এসেছি। তাই এই সুযোগে পিছিয়েটাকে মিষ্টি দেওয়ায় তাই আমি এক দৌড়ে বাসায় ছুটে যাই। বাসায় ঢুকে দেখি বউ আমার ফোন নিয়ে সিঁড়িতে নামছে, কিন্তু আমি তার তোয়াক্কা না করে দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে ওকে চুমুতে চুমুতে ভরিয়ে দিই। সত্যি ওকে মিষ্টি দিয়ে মনটা ভালো হয়ে গেছে আমার। তাই আমি ওকে গেটের কাছে নিয়ে যাই এবং আমার পিচ্ছি বউ আমাকে সবার সামনে ফ্লাইং কিস ছুঁড়ে বিদায় জানায়। তখনই সবাই হো করে এসে দেয়, আর আমিও খুশি মনে এয়ারপোর্টে চলে যাই। আমি জানি আমার ওকে নিয়ে টেনশন হচ্ছে, কারণ ও আমার ভালোবাসা না হলে বিয়ে করা বউ। তাই ওর উপরে আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে, আর এগুলো আমাকে পালন করতে হবে অ্যাট এনি কস্ট। ইউকের ফ্লাইটে বসেও আমার বউটাকে মিস করছি এখন আমি। ইউকে গিয়ে হোটেল প্যারাডাইসে পৌঁছে ফ্রেশ হতেই পিচ্ছি বউটাকে ভিডিও কল করি। পিচ্ছি কল রিসিভ করতে মেজাজটা বিগড়ে যায় আমার। তাই আমি ওকে বকা দিয়ে বলি, এই পিচ্ছি, এত পাতলা শাড়ি পরেছো কেন? আর এইটা কি ব্লাউজ পরছো? যাও কি চেঞ্জ করে আসো। তুমি আমাকে বকছো কেন ভাইয়া? একটা মাইর দেবো, যাও কি চেঞ্জ করে আসো। তারপরে পিচ্ছি বউটা ভয় পেয়ে তাড়াতাড়ি গিয়ে শাড়ি ব্লাউজ চেঞ্জ করে আসে।
এখন তো বলো, বকলে কেন ভাইয়া? তোমার ব্লাউজের গলা বড় তাই। এটা শোনার আগে পিচ্ছি ফোনটা কেটে দেয়। আশ্চর্য, ও ফোনটা কেটে দিল কেন? ও কি রেগে গেল নাকি? তারপর আমার পিচ্ছিকে বারবার ফোন করতে থাকি। ও রিসিভ না করে মেজাজটা পুরো বিগড়ে যায় আমার। আর এরই মাঝে রিয়ারও ফোন আসে, কিন্তু আমি আমার পিচ্ছি ভাইয়ের ফোন না ধরায় রেগে থাকায় রিয়াকে জানা তাই বলে অপমান করি। ইউকে যাওয়ার 4 দিনের মাথায় পিচ্ছি বউয়ের সাথে একদিন কথা না হয় মেজাজটা পুরো বিগড়ে আছে আমার। তাই আজকে সমস্ত অফিসিয়াল কাজ শেষ করে আম্মুকে ফোন লাগাই। আম্মু ফোন রিসিভ করার সাথে সাথে আমি আম্মুকে বলি, তোমার বৌমার সাথে কথা বলাও। ও বাসায় নেই বাবা। কেন, ও গেছে কই? তোমার আব্বা ওকে ঘুরতে নিয়ে গেছে। ও আচ্ছা, তাহলে আব্বুকে ফোন দিয়ে কথা বলি কেমন? হ্যাঁ বাবা। আচ্ছা আম্মু, এখন আমি রাখি, তুমি ভালো থেকো কেমন? হ্যাঁ বাবা। আম্মুর সাথে কথা বলা সেরে আব্বুকে ফোন লাগাই। তখন আব্বু আমাকে বলেন, বাবা, মেয়ে আমার বলে দিয়েছে তোর সাথে কথা বলবে না ও। ওকে ফাইন, তোমার মেয়েকে বলে দিও আমাকে ইগনোর করে একদম ভালো করে নিও। আমি কাল ফিরে এসে ওকে হারে হারে বোঝাবো যে আমি ওর স্বামী। প্লিজ আব্বু, তোমার বৌমার সাপোর্টে গিয়ে কিছু বলো না আমায়, এমনিতে মেজাজটা বিগড়ে আছে। কেন বাবা, কি হয়েছে? কি আর হবে, তোমার বৌমাকে ফোন ও মেসেজ করতে করতে পাগল হয়ে যাচ্ছি, কিন্তু তার কোনো হেলথ নেই। কিভাবে ও নিজেকে? বাবা, এত আগে না। প্লিজ আব্বু, পিছুরে কোনো সাফাই গিয়েও না কেমন। তারপর আমি ফোন কেটে দিয়ে দুপুরে ফ্লাইটের জন্য ব্যাগ প্যাক করতে থাকি। বেলা 12টা নাগাদ খেয়ে দিয়ে এয়ারপোর্টের জন্য বেরিয়ে যাই। আর পরের দিন সকাল 8টায় দেশে পৌঁছাই। 1 ঘন্টায় বাসায় পৌঁছে যাই। বাসায় গিয়ে ট্রলি ব্যাগটা ফেলে দিয়ে এক দৌড়ে রুমে চলে গিয়ে পিচিটাকে বুকের সাথে চেপে ধরি। আর রেগে গিয়ে বলি, ওই পিচি, ওই ফোন করলে ফোন ধরো না কেন? তুমি আমাকে বকা দিয়েছিলে কেন? ওই মেয়ে, বকা দেবো না তো কি, মাথায় তুলে নাচবো? না, নাচতে হবে না। তুমি না খুবই পচা ভাইয়া। কেন, কি করেছি আমি? নির্লজ্জের মতো রুমের মধ্যে ঢুকে পড়েছো। দেখেছো আমি টাওয়াল পরে আছি? কারো রুমে ঢুকলে যে নক করে ঢুকতে হয় সেটাও তো জানো না দেখছি। এই পিচি, তোমার সাহস তো কম না, তুমি আমাকে শাসন করো। বোকার মতো করলে তো করবই, সেটা আবার বলা লাগে নাকি? কি আমি বোকা? দেখো ভাইয়া, আমি তোমার বকা খেতে চাই না, তাই আমাকে রেডি হতে দাও না প্লিজ। তো তোমাকে রেডি হতে বারণ করেছে কে? রেডি হও, আমি কি তোমাকে বারণ করেছি? না, তাহলে? তোমার সামনে বসে রেডি হব? আমার লজ্জা করে না বুঝি? ভাইয়া তুমি যাও না প্লিজ। ওরে আমার লজ্জাবতী লতিকা রে, লজ্জায় তো মরে যায়। আচ্ছা আমি বাইরে আছি, তুমি রেডি হও কেমন? কিছুক্ষণ পরে হঠাৎ কেউ আমার শার্টের কলার ধরে রুমের মধ্যে টেনে নিয়ে যায়। রুমে যেতেই দেখি পিছিটা আমার শার্টের কলার ধরে দাঁড়িয়ে কামড়ে হাত দিয়ে মৃদু মৃদু হাসছে। কি হলো, হাসছো কেন? শাড়িটা পরিয়ে দাও না গো ভাইয়া। তোমার যখন শাড়ি পরা নিয়ে এতই সমস্যা, তাহলে শাড়ি পরে ছেড়ে দাও। তুমি কি পচা? শাড়ি না পরলে পরবো কি ভাইয়া? ওই তো যেটা পরো, কি? পেটিকোট আর ব্লাউজ। তাহলে ফুপু আম্মু বকা দিবে। কেন? ফুপু আম্মু বলছে বিয়ের পরে মেয়েরা শুধু শাড়ি পরে তাই। ও তাই? হ্যাঁ ভাইয়া। আচ্ছা তুমি কি আমাকে তোমার ডেইলি শাড়ি পরাতে ভাড়া করে রেখেছো? না ভাইয়া, তাহলে? আমি তোমাকে মিষ্টি দিব, তুমি আমাকে পরিয়ে দাও না প্লিজ। দিতে পারি এক শর্তে। কি সত্য? এক মিষ্টিকে আমি প্রতিদিন পেতে পারি? হ্যাঁ অবশ্যই, কেন পাবে না? তাহলে এখন আমাকে মিষ্টি দাও। আগে শাড়ি পরিয়ে দাও। দেন আমি পিচিটাকে শাড়ি পরিয়ে দিই আর ওকে আমার গালে চুমু খেতে বলি। ও আমার গালে কপালে চুমু খেতে আমি ওকে আমার ঠোঁট দেখিয়ে দিই। তখন ও আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, যা দুষ্টু, ওখানে কেউ দেয় নাকি? তাহলে কোথায় দেয়? জানি না ভাইয়া, তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে? হ্যাঁ অবশ্যই। পরের দিন আমি ওকে ওয়াটার কিংডমে নিয়ে যাই। সেখানে গিয়ে পিচিটা আমাকে জোরে ধরে ব্যবহার করে কেঁদে দেয়। কি হলো বিচ্ছু, কাঁদছো কেন? আমি তোমাকে ঘুরতে নিয়ে যেতে বলেছি আর তুমি আমাকে পানিতে নিয়ে এসেছো। তুমি জানো আমার ওয়াটার ফোবিয়া আছে। আমি তো আছি, ভয় নেই তোমার, চলো তোমাকে চেঞ্জ করতে নিয়ে যাই। না, আমি শাড়ি বদল করব না। আচ্ছা শোনা। দেন আমি 3/4 প্যান্ট পরে পিচিটা কিনে সুইমিং পুলে চলে যাই। আর আমি সুইমিং করতে পানিতে ঝাঁপিয়ে পড়ি আর ও পানিতে পা দিয়ে বসে থাকে। হঠাৎ পিচি আমাকে ওর কাছে ডেকে ও শাড়ির আঁচল দিয়ে আমাকে ঘোমটা দিয়ে বলে, তোমার সুইমিং করার দরকার নেই ভাইয়া। কেন? দেখো না সবাই কত ছোট ছোট নাঙ্গু পাঙ্গু ড্রেস পরেছে, পচা লাগছে তাদের। তুমি তাদের দেখো না ভাইয়া, তোমার পাপ হবে। তাই? আচ্ছা শোনো, তুমি যেটা চাবে সেটাই হবে। তাই না, আমি আমার পিচ্ছি বউয়ের বুকে মুখ খুঁজে সুইমিং পুলের মধ্যে দাঁড়িয়ে থাকি। তখন হঠাৎ খেয়াল করে দেখি রিয়া মাঝ বয়সী একটা লোকের সাথে সুইমিং পুলের মধ্যে দাঁড়িয়ে লিপ কিসিং করছে। এটা দেখে মেজাজটা বিগড়ে যায় আমার। তাই আমি মিশকাকে নিয়ে বাসায় ফিরে যাই। রাতে মিশকা আমার কাছে ঘুমাতে আসতেই আমি রাগের মাথায় ওকে ধাক্কা মেরে ফেলে দিই আর ও পরীকে ব্যথা পেয়ে কাঁদতে কাঁদতে রুমের বাইরে চলে যায়। পরের দিন আমি খবর নিয়ে জানতে পারি যে ওই মাঝ বয়সী লোকটা
রিয়ার হাজব্যান্ড। লোকটা নাকি বিয়ের আগে ওনার সমস্ত বিষয় সম্পত্তি রিয়ার নামে লিখে দিছে, আর সেই সম্পত্তি লোভে মাঝবেশি লোকটাকে বিয়ে করেছে। তখনই রিয়ার ফোন আসে, আর আমি ওকে জানা তাই বলে অপমান করি। তখন ও আমাকে বলে, নিজেকে খুব সাধু পুরুষ বলে মনে করো তাই না? আমাকে বোকা বলে মনে হয়? বিয়ে যখন করেছো বউকে তো ছবে, এ আর নতুন কি? এখন আসল কথায় আসা যাক। আমি বিয়ে করেছি, সো আমার ম্যারিড লাইফের জন্য দোয়া করো, কেমন? আমিও তোমার জন্য দোয়া করব। টাটা, বাই বাই। মেজাজটাই বিগড়ে যায় আমার, আর আমি কান্না করে দিই। কারণ আমি তো রূপে পাগল হয়ে ওকে ভালোবেসেছিলাম, আর এই রূপ দেখতে গিয়ে মনটাকে দেখাই ভুলে গেছি। আর ওরই জন্য আমি আমার সদ্যবিবাহিত বউয়ের গায়ে হাতও তুলেছি, তাকে অপমান করেছি। আর এই জন্য কাল রাতের পর থেকে এখন পর্যন্ত আমি আর নিষ্পাপ মুখটাই দেখতে পাইনি, কেন আমার কাছে আসেনি। এসব ভাবতে ভাবতে আমার কান্নার পরিমাণ বেড়ে যায়। তখনই কেউ পিছন থেকে আমার কারে হাত রাখে। পিছনে ফিরে তাকাতে দেখি মিশকা দাঁড়িয়ে কাঁদছে। কি হলো, তুমি কাঁদছো কেন? তাহলে তুমি কাঁদছো কেন? আমি কাঁদছি বলে তুমি কাঁদছো? হ্যাঁ, তোমাকে কাঁদতে দেখলে আমার কষ্ট হয়, তাই আমি ওকে আমার কাছে টেনে নিয়ে চোখে জলগুলো মুছে থেকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে বলি, আই এম সরি। কেন? কিছু না শোনা। তখনই হঠাৎ আমার ওর হাতের দিকে নজর যায়। খেয়াল করে দেখি ওর হাতে ব্যান্ডেজ করা। তখন আমার হাত ধরে বলি, তোমার হাতে কি হয়েছে সোনা? কোনো কিছু না তো। বলে তখনই ও ওর হাত আঁচলের তলে লুকিয়ে ফেলে। তাহলে হাতটা লুকালে কেন? কই? তখনই ওর আঁচলের তল থেকে হাতটা বের করে বলি, এটা কি? আর খেয়াল করে দেখি পাশে সেন্টার টেবিলে রাখা ফ্রুট নাইফটা রক্তে মাখামাখি হয়ে আছে। তারপর আমি নিজে বাকিটা বুঝতে পেরে যাই। বেশ ভালো করে বুঝতে পারছি যে কাল রাতে ওকে ধাক্কা মারার ফলে ফ্রুট লাইটের উপরে হাত পড়ে ওর হাতটা কেটে গেছে। তাই আমি ওকে বুকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলি, আমি আর তোমাকে হার্ট করবো না। তোমার খুব ব্যথা করছে তাই না? না ভাইয়া, আমি ঠিক আছি। সত্যি? হুম। তারপর আমি ওর ঠোঁটের উপরে চুমু খেতে যাই, আরও আমার মুখটা চেপে ধরে বলে, যা দুষ্টু, শুধু দুষ্টুমি করবে। আমি তোমার ছোট বোন, ভুলে যেও না। ছোট বোনের সাথে কেউ এমনটা করে নাকি? হায় আল্লাহ, কপাল করে বউ পেয়েছি যে আমাকে 24 আওয়ার্সই এটাই মনে করে যে আমি ওর ভাই। আচ্ছা, আমি কি ওর মায়ের পেটের ভাই যে ও অমনটা করছে? কি হলো ভাইয়া, একা একা কি বিড়বিড় করছো? তুমি কি পাগল হয়ে গেছো? না, হয়নি, তবে বেশি দিন নেই যে আমি পাগলে পাবনায় চলে যাব। ও মা, তাই? তাহলে পাগল হয়ে পাবনা যাওয়ার আগে আমাকে তুমি ঘুম পাড়িয়ে দিয়ে যাও না গো ভাইয়া। হ্যাঁ দিচ্ছি, তবে কি ভাইয়া? সবসময় তো আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিই, আজকে তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও কেমন? কিন্তু তোমাকে কি করে ঘুম পাড়াবো? সেটা আমি জানলে তো হয়েই যেত। আইডিয়া। কি আইডিয়া? আমার কাছে আসো। এই নাও আসলাম। এখন মুয়া। এটা কি ছিল? এটা তো ছিল, তাই এখন তুমি ঘুমিয়ে পড়ো গুড বয়ের মতো, কেমন? নয়তো ফুপি আম্মু দেখলে বকা দিবে, কেমন? কিন্তু আমার তো ঘুম আসে না শোনা। কেন ভাইয়া? কারণ আমি তো ঠোঁটের উপরে ওমানা দিলে ঘুমাই না। তাহলে তোমার ঘুমোতে হবে না পচা ভাইয়া। সবাই পচা ভাই বোনের ধরে বিয়ে দিয়ে দিছে, আর ভাইয়া বোনের সাথে পচা কাজ করছে। হায় আল্লাহ, এই পিচ্ছি বউটাকে নিয়ে কোথায় যাই? ও কি কখনো আমাকে বুঝবে না? থাক বাবা, কথা বলে লাভ নাই। তার চেয়ে বরং আমি তাকে ঘুম পাড়িয়ে দিই, আর সেটা হবে আমার জন্য বেস্ট অপশন। তারপর আমি ওকে চুমুতে চুমুতে ঘুম পাড়িয়ে দিই। পরের দিন পরে নামাজ পড়ে এসে পিচ্ছি বউটার পাশে শুয়ে পড়ি। আচ্ছা, ও তো বাচ্চা, ওকে দেখলে কে বলবে ও আমার বিবাহিত স্ত্রী? আর শুধু তাই নয়, ইউনিভার্সিটিতেও পড়ে। আচ্ছা, কেউ যদি আমার অবুঝ বয়স সুযোগ নিতে চায় তখন? না, এটা হতেই পারে না, কিছুতেই না। আমার বউকে আমি নজরে নজরে রাখবো, আমার জিনিসের ভাগ আমি কাউকে দেবো না, আর কখনোই না। এসব ভাবতে ভাবতে কখন যে ঠোঁটের কাছে চলে এসেছি তা আমি নিজেও জানি না। তখন কি যেন হয়ে যায় আমার, আর আমি ওর ঠোঁট ছেড়ে দখল করে নেই। নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি আমি, তবু নিজেকে সামনে রাখতে হবে, কারণ আমার বউটা অবুঝ, এসবের বুঝ নেই ওর। তারপর কখন যে আবার আমার চোখ লেগে যায় সেটা আমি নিজেও জানি না। ঘুম ভাঙে আম্মুর ডাকে। ঘুমতে করে দেখি আমি আমার পিচ্ছি বউটার ঠোঁট জোরে এখন আমার দখলে নিয়েই বসে আছি। তাই আমি আবার পিচ্ছির ঠোঁটের উপরে স্বামীর অধিকার ফলাতে শুরু করি। তখন হঠাৎ খেয়াল করে দেখি পিচ্ছিটা আমার পানে চেয়ে আছে। হায় আল্লাহ, এখন ওকে কি এক্সকিউজ দেব ও ঠোঁট জোড়া দখল করার? ভাইয়া, তোমার ঘুম হয়েছে ঠিক মতো? হ্যাঁ সোনা, যাক বাবা, ও কিছু বুঝতে পারেনি, আর এটাই আমার মঙ্গলের। সকালে পিচ্ছি বউটা ফ্রেশ হয়ে আসতেই আমি ওকে শাড়ি পরিয়ে নিচে নিয়ে যাই কফি খাওয়ানোর জন্য। নিচে যেতেই ও আব্বুর কোলে বসিয়ে গলা ধরে বলে, ফুপু আপ্পু, তোমরা এত পচা কেন? কে মা, কি হয়েছে? ভাই বোনরে ধরে বিয়ে দিয়েছো কেন? ভাই বোনেরা বিয়ে করে নাকি? পিচ্ছির কথাগুলো শুনে আব্বু মৃদু মৃদু হাসি দেয় আর বলে, কেন মা, আমার ছেলে কি তোমার কোনো অযত্ন করে? আমাকে বলো, আমি ওকে বকা দিয়ে দিব।
না না, ভাইয়াকে বকা দিতে হবে না, ভাইয়া তো অনেক ভালো, আর শুধু একটু পচা আর কি। কেন মা, কি করেছে ও? এই যে দেখো না, আমার ঠোঁট এখানে শুধু দেয়, বারণ করলেও শোনে না। পিচ্চির কথা শুনে সবাই তো মুখ চেপে হেসে দেয়, আর আমার লজ্জায় নাক কাটা যায়। হ্যাঁ, কি দোষ করেছি আমি যে তুমি আমার সাথে এমনটা করছো? আমার পিচ্চি বউটা কি কখনো স্বামীর মর্ম বুঝবে না? না এইভাবেই থেকে যাবে? এসব ভাবতে ভাবতে সামনে থাকে দেখি আব্বু মামাকে দেখে মৃদু হাসি দিচ্ছে। ধুর বাবা, ভাল লাগে না। আব্বু মামাকে দেখে মজা নিচ্ছে। তখন হঠাৎ পিচ্চিটা এসে আমার বুক পকেটে হাত ঢুকিয়ে দেয়। মনে হলো যেন কিছু খুঁজছে। এই পিচ্চি, তুমি কি খুঁজছো? আমার চকলেট কই গো ভাইয়া? হ্যাল্লা, আমি এখন এই চকলেট কোথায় পাবো? তখন আব্বু চকলেট দিয়ে বলে, এই তো মা, এখানে। তোমার ভাইয়া এখানে রেখে তোমাকে দিতে ভুলে গিয়েছিল। তখনই পিচ্চি আমার মাথায় গাঁটটা মেরে বলে, তুমি তো আস্ত একটা ভুলাক্কার ভাইয়া, আমাকে চকলেট দাওনি কেন? আসলে আমি তো ভুলে গেছিলাম। আমি তোমাকে এমন একটা জিনিস দিব তুমি কখনোই ভুলবেই না। কি জিনিস শোনা? তারপর হঠাৎ পিচ্চিটা আমাকে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। তখন আব্বু আমাকে খেয়াল করে দেখি তারা মন প্রাণ খুলে হাসছে। তার মানে তারা এটাই চেয়েছিলেন। তাই তো আব্বু নিজের আনা চকলেটটা আমার বলে চালিয়ে দিল। এখন আমি বুঝি কেন আব্বু আম্মু রিয়াকে আমার বউ করে আনেননি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আর মা বাবা যা করেন সন্তানের মঙ্গলের জন্যই করেন। আমি যখন এসবের ভাবনায় বিজি ছিলাম, তখন এই আব্বু আমার ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে বলেন, বাবা, কাল তোমাদের বউভাত, তো বৌমাকে নিয়ে গিয়ে শপিং করিয়ে এনো কেমন? হ্যাঁ আব্বু, ঠিক আছে। তারপর দুপুরে আমি আমার সমস্ত কাজকর্ম সেরে পিচ্ছি বউটাকে নিয়ে শপিংয়ে চলে যাই। শপিং শেষ করে আসার সময় ফুচকা দেখে ফুচকা খাওয়ার বায়না করে আমার এই এক রাতি পিচ্ছি বউ। তারপরে কি ফুচকা খেয়ে বাসায় নিয়ে এসে আমি রাতে যখন আমি ল্যাপটপ নিয়ে কাজ করছিলাম, তখন ওরা পিচ্ছিটা এসে ল্যাপটপ অফ করে দিয়ে বলে, শুধু কাজ আর কাজ, এত কাজ করলে আমার কথা শুনবে কখন ভাইয়া? ওর অভিযোগ শুনে হেসে ফেলে আমি। পিচ্ছিটা বলে কি আমি নাকি কাজের ঠেলায় ওর কথা শুনি না। তাই আমি ওকে আস্তে করে আমার কোলে বসে বুকে জড়িয়ে জিজ্ঞাসা করি, তোমার কি কথা আছে বলো, কারণ আমি তোমার সমস্ত কথা শুনবো আজ। সত্যি? হ্যাঁ পিচ্ছি। আচ্ছা ভাইয়া, বউ ভাত কেন হয়? বাড়িতে নতুন বউ আসলেই তো বউ ভাত হয়। যেমন তুমি আমার নতুন বউ, আর তোমাকে দেখতে যারা আসবে তাদেরকে বউ ভাত খাওয়ানো হবে। ও আচ্ছা, তাই বলো। কিন্তু সবাই কত পচা, কেন? শুধু আমাকে দেখে রাক্ষসের মতো খেয়ে যাবে, আমাকে গিফট দিয়ে যাবে না? হ্যাঁ লা, পিচি বউটা বলে কি, ওর এই কথা শুনলে তো মেহমানরা জাগায় পটল তুলবে। তখন হঠাৎ খেয়াল করে দেখি ও সে পাতলা শাড়ি ও গলা বড় ব্লাউজটা পরেছে। তুমি আবার ওই শাড়ি ব্লাউজটা পরেছো? তো আমি কি করতাম তুমিই বলো। কেন, কি হয়েছে? ফুপি আম্মু আমার সব শাড়ি ধোপা আঙ্কেলের কাছে ধুতে দিয়েছে। কি? তা বলে সব শাড়ি? এই পিচি, তুমি মিথ্যা বললে কেন? বিশ্বাস করো, আমি মিথ্যা বলিনি, তুমি ফুপি আম্মুকে জিজ্ঞাসা করো। মা, আমি তোকে কয়বার বলেছি যে ফুপি আম্মু না, আম্মু বলে ডাকবি। আচ্ছা আম্মু, সরি। তুমি ভাইয়াকে বলো না যে তুমি শাড়িগুলো ধুতে দিয়েছো। হ্যাঁ বাবা, আমি ওর শাড়িগুলো ধুতে দিয়েছি। আচ্ছা মা, দুধটা খেয়ে নাও তো দেখি। আচ্ছা আম্মু, সরি। তুমি ভাইয়াকে বলো না যে তুমি শাড়িগুলো ধুতে দিয়েছো। তারপর আমার পিচ্ছি আম্মুর হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে দুধের অর্ধেকটা খেয়ে বাকিটা আমায় দিয়ে বলে, ভাইয়া তুমি এটুকু খাও না প্লিজ। আমি দুধ জীবনেও খাই না, দুধের গন্ধ আমার একটু সহ্য হয় না। কিন্তু আজ পিচ্ছি বউয়ের মিষ্টি কথা ফেলতে না পেরে নাক চোখ বন্ধ করে খেয়ে ফেলে আমি। তখন আম্মু আমাকে হেসে এসে বলে, বাবা, আমি তো তোকে মেরে কখনো দুধ খাওয়াতে পারিনি, আজ তুই খেয়ে নিলি। তখন আব্বু এসে বলে, আমার মাটা জাদু জানে, তাই তোমার ছেলে চুপচাপ খেয়ে নিয়েছে। আর অমনি সবাই হা হা করে হেসে দেয়। আর তার কিছুক্ষণ পরে আমার আব্বু আম্মু চলে যায়। তারা যেতেই আমি পিচ্ছিটাকে চেপে ধরে বলি, আমি যে দেখলাম আলমারিতে অনেক শাড়ি আছে, সেগুলো। ভাইয়া, ওগুলির ছায়া ব্লাউজ বানানো নেই, তো আমি শুধু শাড়ি কিভাবে পরবো তুমিই বলো। তাছাড়া ওগুলি সিল্কের পাতলা শাড়ি পরলে তো সব দেখা যাবে, আর তুমি আমাকে বকা দিবা, আর সব দেখা গেলে তো আমার লজ্জা করবে। তাই শোনা, তাই বলে তুমি বড় গলার ব্লাউজটা পরবে? কি করবো আম্মু, পেটিকোট ব্লাউজও ধুতে দিয়েছে। তাছাড়া আমি জানি ব্লাউজটা পরলে পচা দেখায়, আর তাই জন্য তুমি আমাকে বকছিলে, তাই না ভাইয়া? আমি আজ তোমাকে বকবো না শোনা, প্রমিস। ভাইয়া, আমি কি তোমার শার্ট পরতে পারি? হ্যাঁ, কিন্তু কেন? তাহলে আর ব্লাউজটা পরা লাগবে না, তাই। তারপর আমি ওকে শাড়ির কালারের সাথে ম্যাচিং করে দেওয়া আমার শার্ট, আই হোয়াইট কালারের শার্টটা এনে দিই। আর ওয়াশরুমে গিয়ে ব্লাউজটা বদলে শার্টটা পরে আসে। আর ওয়াশরুম থেকে বেরোতেই শার্ট ধরে টানাটানি শুরু করে দেয়। কি হলো পিচ্ছি, এনি প্রবলেম? দেখো না ভাইয়া, শার্টটা কত ঢোলা, আরেকজন ঢুকবে। তাই? হুম,
তা আমি ঢুকবো নাকি? পচা ভাইয়া জানো কোথাকার। আচ্ছা ভাইয়া, কালকে কি তোমার কোনো বন্ধু আসবে? হ্যাঁ, কেন? ওদের কি বউ আছে? কেন? না আসলে ভাইয়ার সাথে তো প্রেম করা যায় না, তাই তোমার বন্ধুর সাথে প্রেম করব। ওই যে আমার বেস্ট ফ্রেন্ড অনু, ওই তোর ভাইয়ের বন্ধুর সাথে প্রেম, তাই আমারও প্রেম করতে ইচ্ছে। তুমি প্রেম করাবা? তুমি আমার সঙ্গে করো, আমি তোমার স্বামী, তুমি অন্য কারো কাছে কেন যাবে? না, তুমি আমার ভাইয়া, আর ভাইয়ার সাথে প্রেম করা যায় না, অনু আমাকে বলেছে। শোনো বউ, তুমি এমন কথা বলবে না। বিবাহিত মেয়েরা তার স্বামীকে ভালোবাসে, অন্য কাউকে না। তাই তুমি আমাকে ভালোবাসবে? যা দুষ্টু, ভাইয়ের সাথে প্রেম করা যায় না, তাই আমি তোমার বন্ধুর সাথে প্রেম করব। অনু বলেছে ভাইয়ের সাথে প্রেম করলে পাপ হয়। আরে ধুর পাগলি, ভাইয়ের বন্ধুর সাথে প্রেম করলে পাপ হয়? অনেক হয়েছে বউ ভাত। বন্ধুদের বলবো তোদের আসতে হবে না ভাই, তোরা আসলে আমার বউ আমাকে ছেড়ে পলায়ন করবে। কি বিচ্ছু বউ রে বাবা, আমার গালা ধরে আমাকে বলছে সে যে আমারই বন্ধুর সাথে প্রেম করবে। প্রেম একেবারে করাই দিব। ফাজিল মেয়ে, আমার ফিলিংস নিয়ে খেলছে। ভাইয়া তুমি কি রেগে আছো? আমি রাখলে তোমার কি? তুমি তো একটা সোনার টুঙ্কো। সোনা ভাইয়া, হাসো না প্লিজ, রাখলে তোমায় ভালো লাগে না। পিচ্চির কথা শুনে এসে ফেলে আমি। হ্যাঁ, ওকে বলি, তোমার মতো পিচ্চির কাছে থাকলে রাখবো কি করে? তুমিই বলো, আমি বলবো কি করে? আমি কি জানি? হ্যাঁ পিচ্চি, তুমি জানো। দেখো ভাইয়া, আমি অনেক বড় হয়ে গেছি, তাই আমাকে পিচ্ছি বলবে না, কেমন? ও তাই? আচ্ছা ঠিক আছে। এই পিচ্চি, ঘুমাবে না? তুমি ঘুম পাড়িয়ে দিলে আমিও ঘুমাতে পারি। ওকে শোনা। তোমার কথাটা মনে আছে তো ভাইয়া? কি কথা? ওই যে আমি তোমার বন্ধুর সাথে প্রেম করব। কেন, আমি কি খারাপ? আমাকে পছন্দ হয় না? আমার সাথে প্রেম করা যায় না? ভাইয়ের সাথে বোন প্রেম করলে লোকে কি বলবে? কে কি বলবে আই রিয়েলি ডোন্ট কেয়ার। তুমি কি আমার সাথে প্রেম করবে? কেমনে করব? আমার তো লজ্জা করে। আচ্ছা ভাইয়া, প্রেম কিভাবে করে আমাকে তুমি শিখিয়ে দিবে প্লিজ? হ্যাঁ দেব, তবে তুমি প্রমিস করো তুমি শুধু আমাকে প্রেম করবে। ভাইয়ের সাথে প্রেম করলে পাপ হয়, আমার পাপ হবে তো? হবে না সোনা, স্বামীকে প্রেম করলে পাপ হয় না। সত্যি? হ্যাঁ সোনা। তাহলে আমি আম্মুকে জিজ্ঞাসা করে আসি। কি, কেন? ভাইয়া, স্বামীকে প্রেম করলে পাপ হয় কিনা তাই। তোর পাগলি, সবকিছু কি আব্বু আমাকে বলতে আছে? তাহলে তো তারা পচা মনে করবে। ও তাই? তাহলে জিজ্ঞাসা করবো না, কেমন? ইয়েস, মাই গুড গার্ল। তাহলে তোমার এই লাড্ডু গালকে ঘুমো পাড়িয়ে দাও। হ্যাঁ দিচ্ছি, এখন আমার কাছে আসো। পিসিটা আমার কাছে আসতেই আমি একে আদর করে ঘুম পাড়িয়ে দিই। পরদিন সকালে ঘুম থেকে উঠতেই আম্মা আমার রুমে এসে পিচিকে ব্রেকফাস্ট করে নিচে চলে যায়। আর আমিও নিচেকে বউ ভাতের আয়োজন দেখতে থাকি। কিছুক্ষণ পর আব্বু এসে আমাকে রিসেপশনের জন্য রেডি হতে তাদের রুমে নিয়ে যায়। আর আম্মু গিয়ে পিচিটাকে সুন্দর করে সাজিয়ে নিচে নিয়ে আসে। পিচির নিচে আসতেই আমি একে দেখে ক্রাশ খাই। আমার পিচিটা যে এত কিউট সেটা আমার আগে জানা ছিল না। তখনই মামু, মামি, সুইম ও মাহিম ভাইয়া ও নিশা ভাবে এসে পড়ে। নিশা ভাবে এসে আমাকে জিজ্ঞেস করে, এই যে ইমান, তোমাদের কেমন চলে? এই তো কোনো রকম। আচ্ছা আপনি কি ওকে কিছু শেখাননি ভাবি? আমি আর কি শিখাবো, তোমার বউ তুমিই শিখাও। ভাবি হাসেন না প্লিজ। আর এমনিতে আমার অবস্থা মারাত্মক। তখন মাহিম ভাই আমার পিঠ চাপড়ে বলে, টেনশন করিস না ভাই, সময় হলে ঠিক শিখে যাবি। ছোট মানুষ তো, এখনো এত কিছু বুঝোস না। হ্যাঁ ইমান ভাইয়া, তুমি আমার নয়নের মণি ননদিনীটাকে দেখে রেখো প্লিজ। তখনই পিচ্চিটা বলে ওঠে, শুধু তোমরা দেখলে হবে, আমি দেখবো না? ভাইয়া, তোমার বন্ধুরা কই? তখন আমি ওর কানে ফিসফিসে বলি, কেন? বারে, ওরা না আসলে আমি প্রেম করব কার সাথে? কেন আমার সাথে? আর তখন আমার বেস্ট ফ্রেন্ড রোহান এসে পড়ে। উফ, ছেলেটা না সুইট। বলো। কি কি বলে তুমি? তোমারও কি সুইচ বলে মনে হয়? না মানে হয়েছিল, কিন্তু এখন আর হয় না। কেন? কারণ ওই ছেলেটা তোমার মতো অত সুইট না। যাক বাবা, বাঁচলাম। ফাইনালি আমার বইয়ের নজর পড়েছে আমার উপর। কি হলো? কি ভাবছো ভাইয়া? কিছু না। ভাই একটা কাজ করো না ভাইয়া। কি কাজ শোনা? ওর থেকেও সুইট ছেলেকে খুঁজে দাও না আমাকে প্রেম করার জন্য। এবার মাথাটা পড়ে বিগড়ে যায় আমার। তবু নিজেকে সামলে নিয়ে বলি, তোমার কি আমাকে পছন্দ হয় না শোনা? আর তখনও লজ্জা পেয়ে হ্যাসূচক দৃষ্টিতে আমার দিকে চায়। আর আমি ওকে আমার বুকের সাথে জড়িয়ে ওর কপালে চুমু খাই। আর তখন হঠাৎ ক্যামেরায় ছবি তোলার শব্দ হয়। বউকে চুমু খেয়ে সামনে তাকে দেখি আমার বন্ধু পারভেজ আমাদের ছবি তুলেছে। সরি ভাই, তোমাদের ডিস্টার্ব হয়ে গেল। আমি বলি কি, এরকম কিছু পেজ দে আর আমি তোরও ভাবির কিছু ছবি তুলে দিই। আর তখনই পিচ্চিটা লজ্জা পেয়ে বলে, না, আমি আর কোনো ছবি তুলবো না। আর তখনই সবাই হো হো করে এসে দেয়। কিছুক্ষণ পরে আব্বু এসে আমার পিচিকে গহনার বক্স দিয়ে বলে, দেখো তো মা, পছন্দ হয় কি না। ও ওয়াও, ডায়মন্ডের হার।
আব্বুর না মানে ফুপা আব্বু? হ্যাঁ মা, পছন্দ হয়েছে তোমার? এটা খুবই সুন্দর ফুপা আব্বু। কি বললে? ফুপা আব্বু। তার আগে কি বলেছিলে মা? আব্বু। তাহলে এখন থেকে আব্বু বলে ডাকবে, কেমন? ওকে আব্বু। শোনা মা আমার। তুমিও আমার ডায়মন্ডের আব্বু। আর ওর কথা শুনে বাড়ি সদ্য গেস্ট হাহা করে এসে দেয়। তখনই আব্বুর কপালে আলতো করে চুমু এঁকে দেয়। আর তখনও আব্বুর কানে ফিসফিসিয়ে বলে, ডায়মন্ডের আব্বু, ইমান ভাইয়াকে প্রেম করলে কি আল্লাহ আমাকে পাপ দিবে? না মা, কেন পাপ দিবে? আল্লাহ তো খুশি হবে। সত্যি? হ্যাঁ মা। তাহলে ভাইয়া কেন বলো তোমার কাছে জিজ্ঞাসা করলে তুমি আমাকে বকা দিবে? ও তো বোকা, তাই বুঝতে পারেনি মা। ও আচ্ছা, ঠিক আছে ডায়মন্ডের আব্বু, আমার না খুব খিদে পেয়েছে। আমি তোমার আম্মুদের এখনই পাঠিয়ে দিচ্ছি মা। তারপর আমি আমার বন্ধুদের নিয়ে খেতে বসি। আর আমার আব্বু ও শ্বশুরবাড়ির সবাই তাদের আদরি মেয়েকে নিয়ে খেতে বসে। খাওয়া দাওয়ার এক পর্যায়ে আমার পিছে বউ এসে আমার বুকেও কপালে হাত দিয়ে বলে, তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। কি? আমার আবার জ্বর হলো কখন? তবু বউয়ের কথায় সায় দিয়ে খাওয়া ছেড়ে ওর সাথে সবার নজর থেকে একটু আড়াল হয়ে যায়। কি হলো সোনা, মিথ্যে বললে কেন? কারণ সবাই আমাকে দিলেও তুমি তো আমাকে দাওনি। কি দেয়নি? তুমি তো আমাকে খাবার খাইয়ে দাওনি ভাইয়া। হো তাই? হুম। চলো সোনা, আমি তোমাকে খাইয়ে দিই। এখানে বসে খাই। ওকে সোনা। দেন আমি ওকে খাইয়ে দিই আর পিচ্ছু আমাকে খাইয়ে দেয়। বইয়ের হাতে খাবার খাওয়া যেন এক তৃপ্তি অনুভব করছি আমি। আর এটা আজই আমি প্রথমবারের মতো হয়েছে আমার। হঠাৎ করে কাছের শোপিসের দিকে নজর যেতে দেখি পারভেজ ও রেহান লুকিয়ে লুকিয়ে আমাদের ভিডিও করছে ও আমাদের ভালোবাসায় নজর দিচ্ছে। আমি বইয়ের হাত থেকে লেগ পিসটা মুখে নদীর দিকে তাকাতেই ওরা সোজা হয়ে হেসে দেয়। আর রোহান পিচ্চিকে বলে, ভাবি, আপনি আগে বললেই পারতেন, তাহলে আমরা আপনার স্বামীকে ছেড়ে দিতাম আর আপনি ওকে আদর করে ভালোবেসে খাইয়ে দিতেন, কিন্তু সেটা না করে। দেখো ভাইয়া, আমি আমার ভাইয়াকে খাওয়াবো বা আদর করবো এটা আমাদের ব্যাপার, তোমরা বেশি বুঝো কেন? বইয়ের চারি খেয়ে শয়তান দুটো চুপ হয়ে যায়। একদম ঠিক হয়েছে ফাদিলের গোষ্ঠী, এখন বোঝো মজা। আমি আব্বুর কাছে শুনেছিলাম আমার বউকে ওর কাজের মধ্যে ডিস্টার্ব করলে ও রেগে যায় খুব। আর আজকে তার সচক্ষে প্রমাণ পেলাম। রাতে রুমে গিয়ে দেখি আমার পিচি বউটা বউ ভাতের পাওয়া গিফটগুলো খুলে খুলে দেখছে। আর আমাকে দেখা মাত্র গিফটগুলো ফেলে আমার কাছে বায়না ধরে বসে, তুমি আমাকে ভূতের মুভি দেখাবে ভাইয়া? তোমার তো ভয় করবে পিচ্ছি। না করবে না, তুমি আছো না ভাইয়া। আচ্ছা ঠিক আছে শোনা। তারপর আমি ওকে আব্বু আম্মুর কপ নিয়ে ভূতের মুভি দেখতে বসি। মুভির এক পর্যায়ে নায়িকা জড়িয়ে ধরে চুমু খায়। আর তখন আমার পিচ্ছি বউটা আমাকে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। আর অমনি আব্বু আম্মু ওর কাণ্ড কারখানা দেখে হা করে এসে দেয় আর নিজেদের রুমে চলে যায়। আর আমার পিচ্ছিটাও আব্বু আম্মুর হাসিতে লজ্জা পেয়ে রুমে চলে যায়। এতগুলো চুমু দেবে জানলে মুভিটা তো আগেই চালিয়ে রাখতাম। ও মা, কতগুলো চুমু দিল! প্রায় 50টা বা তারও বেশি। এত চুমু দিলে তো আমি পাগল হয়ে যাব। বউটা আমার পিচ্ছি হলো আমাকে অনেক ভালোবাসে, যেটা ওনারা না বুঝলেও আমি ঠিকই বুঝি। হঠাৎ করে খেয়াল করে দেখি পিচ্ছিটা দোমক কফি নিয়ে এসছে। আর আরে তুমি কোথায় গেছিলে? তোমার জন্য কফিও আমার জন্য দুধ বানাতে গেছিলাম। কি? তোমার কি দুধ খাওয়ার বয়স আছে? শোনো ভাইয়া, এটা একটা খাওয়ার জিনিস, তো এটা নিয়ে মজা করো না প্লিজ। এতে মজার কি দেখলে? যেটা সত্যি সেটাই বলেছি আমি। তুমি থাকো তোমার সত্যি নিয়ে। তুমি না খুবই খারাপ ভাইয়া, থাকো তুমি একা একা, আমি এখন আসি। আর তখনই আমি ওকে চেপে ধরে বলি, এই যে আমার পিচি বাবাকে ফেলে কোথায় যাওয়াচ্ছি শুনি? জানি না। ও মা, আমার পিচিটা তো দেখি রেগে গেছে। আমি রাখলে তোমার কি? কি যে বলো না তুমি, তুমি তো আমারই সব বিশ্বাস করো। হয়েছে হয়েছে, মিথ্যা বলতে হবে না আর। বিশ্বাস আর তোমাকে, তুমি খুবই পচা। তুমি আমাকে প্রথম দিন থেকে বকা দিয়ে আসছো। আমার কোনো কিছুই তোমার ভালো লাগে না ভাইয়া। আমি বৃথাই তোমাকে আমার বন্ধু বানানোর চেষ্টা করছি, আর কখনোই এমনটা হবে না। তাই আমি সরি, আর কখনোই তোমাকে আমার বন্ধু বানাতে চাইবো না ভাইয়া। বলে পিচ্ছিটা আমার মন খারাপ করে রুমে চলে যায়। আচ্ছা, আমি কি কয়েকদিন ওকে এতটাই কষ্ট দিয়ে ফেলেছি যেমনটা করছে? ও আমাকে ওর বন্ধু বানাতে চায় আর আমি সেটা না বুঝে ওকে কষ্ট দিয়ে ফেলেছি। কিন্তু এখন তো আমি ওর সাথে মজা করছিলাম, আর সেটাও না বুঝে আমাকে বলবো যে চলে গেল। অবশ্য ওতে ওর কোনো দোষ নেই, কেন তো কিছু করেনি। বিয়ের বাসর রাত হতে আজ পর্যন্ত আমি ওকে অনেকবার অনেক কষ্ট দিয়েছি, আর ও আমাকে শুধু সহ্যই করেছে। ভেবেছিলাম ও আমাকে বিরক্ত করবে, কিন্তু না, ও তো আমার বন্ধু হতে চায় আর আমি ওর বন্ধু হতে চাই। আগে ভাবতাম রিয়ের মতো ভালো মেয়ে পাওয়া দুষ্কর, বাট এখন দেখি আমার পিচ্ছির মতো মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু এখন কি করি, কি করে ওর রাগটা ভাঙাই? পিচ্ছিটা তো খুবই রেগে আছে, তাই আমি রুমে চলে যাই ম্যাডামের রাগ ভাঙাতে। বিয়ের পর এই প্রথম আমার পিচ্ছি বউ আমার উপরে রাগ করেছে, তাই রাগ ভাঙাতে হবে না।
কিন্তু রুমে গিয়ে দেখি পিচিটা এখনো বসে বসে দুধ খাচ্ছে। পিচিটা দুধ খাওয়া দেখে আমার হাসি পেয়ে যায়। আর এই হাসির কারণটা হলো যে পিচি নিজেই কিছুদিন পরে আরেক বাচ্চার মা হবে, সে পিচি নিজে এখনো বাচ্চাদের মতো দুধ খাচ্ছে। সামনে আমি ওর পিচি বইয়ের রাগ ভাঙাতে ওর সামনে গিয়ে কান ধরে উঠবোস করা শুরু করে দিই। হঠাৎ পিচিটার নজর আমার উপরে আসতে আমাকে দেখে হো করে এসে দেয়, আর আমি ওকে আমার বুকে জড়িয়ে ধরি। কি হলো ভাইয়া, কি হয়েছে তোমার? কিছু না, তবে তুমি কি আমার উপরে রেগে আছো পিচি? না, কেন রাখবো ভাইয়া? রাগ করার তো কিছু নেই। আমার মনে হলো তুমি আমাকে পছন্দ করো না, তাই আর কি। তবে তাতে কি হয়েছে ভাইয়া? সবাই কি সবাইকে পছন্দ করে? আচ্ছা ভাইয়া, তুমি কি কাউকে পছন্দ করো? তাহলে আমাকে বলো, আমি আব্বু আম্মুর সাথে কথা বলবো। হ্যাঁ করি, আমি তোমাকে অনেক পছন্দ করি। আমাকে পছন্দ করে লাভ নেই গো তোমার, কারণ আমি তোমার ছোট বোন, তাই না? বোন না, তুমি আমার বউ। পচা শুধু খালি পচা কথা বলে। শোনো না ভাইয়া, আমার না খুব ঘুম পেয়েছে, তাই। আমি ওকে ঘুম পাড়িয়ে দিই। কিছুদিন ধরে লক্ষ্য করছি আমার পিছে বউটা আমার থেকে দূরত্ব বজায় রেখে চলছে। আচ্ছা কেন এমনটা করছে? ওর জীবনে কি ও এমন কাউকে পেয়ে গেছে যাকে আমার থেকে বেশি ভালোবাসে? না, এটা তো হতেই পারে না। হঠাৎ করে কি করে আসবো ওর জীবনে? এসব ভাবতে ভাবতে আমি আমার সমস্ত অফিসের কাজ করে বাসায় ফিরে যাই। বাসায় গিয়ে দেখি পিচ্ছির মেজাজটা খিটখিট করছে, কথায় কথায় বিরক্তির ভাব প্রকাশ করছে এবং আমাকে ইগনোর করছে। কিন্তু কেন এমনটা করছে আর আমি সেটা জানবো কি করে? এসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে রুমে চলে যায়। সেখানে গিয়ে দেখি ওর হাতে কিসের জন্য একটা প্যাকেট। হঠাৎ করে আমাকে দেখা মাত্রই পিচ্ছিটা প্যাকেটটা লুকিয়ে ফেলে, আর আমি সেটা দেখেও না দেখার ভান করে বিছানায় গিয়ে শুয়ে পড়ি। আর তখনই ও লকার খুলে লকেটটা লকারের মধ্যে লুকিয়ে রাখে। আশ্চর্য, প্যাকেটের মধ্যে এমন কি আছে যে প্যাকেটটা লকারের মধ্যে লুকিয়ে রাখলো? আচ্ছা, এই প্যাকেটের মধ্যে কি আমার সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে? আমার সেটা জানতে হবে। তাই সে বেডরুম থেকে বেরোতেই আমি লকার নিয়ে টানাটানি শুরু করে দিই, বাট লকার খুলতে অসম্পূর্ণই হই। মাঝরাতে পিছিটা হঠাৎ ওর পেট ধরে কান্নাকাটি করে, আর তখনই আর আমাকে লকারে চাবি দিয়ে বলে, টবের মধ্যে একটা প্যাকেট রাখা আছে, ওটা এনে আমাকে দাও তো। এই তো সুযোগ লকারে কি লুকিয়ে রেখেছে সেটা দেখার। লকারটা খুলে প্যাকেটটা হাতে নিয়ে চমকে যাই আমি, কারণ প্যাকেটটি পিরিয়ড টাইমে ব্যবহৃত ন্যাপকিনের ছিল। তাহলে এর জন্য ইগনোর করছিল আমাকে? মেজাজটা এর বেশির জন্য খিটখিট করছিল? কিন্তু আমাকে বিষয়টা লুকাচ্ছিল কেন? ওকে আমাকে ভয় করছিল, তাই আমার থেকে দূরে দূরে থাকছিল। অনেক হয়েছে দূরে থাকা, আমার বউ এখন আমার কাছে কাছেই থাকবে। তাই আম্মু যেতে আমি ওকে আমার বুকে টেনে নিয়ে ওর গালে গলায় চুমু খেতে থাকি। আর তখন আমি খেয়াল করে দেখি ও আমাকে ভয় পাচ্ছে, ও আমার থেকে দূরে থাকার চেষ্টা করছে। কিন্তু আমি এবার ওকে দূরে না যেতে দিয়ে খুব শক্ত করে ওকে আমার বুকে চেপে ধরে রাখি। প্লিজ ভাইয়া, আমার ভালো লাগছে না, আমাকে যেতে দাও প্লিজ। কেন যেতে দেবে বিচ্ছি? তুমি কোথাও যাবে না। আর তুমি কাঁদছো কেন? হ্যাঁ, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? দেখো আমি সব জানি, তুমি আমাকে কেন আগে বলোনি যে তোমার এত কষ্ট হচ্ছে? তুমি যদি সব জানো। হ্যাঁ জানি, তুমি আমাকে আগে কেন বলোনি? তোমার বকা খাওয়ার ভয়েতে বলিনি। পাগলি, আমি বকা দেবো কেন? আমি তো সবই জানি, আমি মেডিকেলে লেখাপড়া করছি না। তাহলে তুমি আপুর অফিসে যাও কেন? আমার বিজনেস করতে ভালো লাগে না। এখন তুমি আমাকে প্রমিস করো আর কোনো সময় কোনো কিছু আমার থেকে লুকাবে না। কিন্তু এগুলো ভাইয়া জানলে পাপ হয়। একটা মার দেবো বোকা মেয়ে, কোনো পাপ হয় না বুঝছো? খবরদার যদি এভাবে লুকিয়ে একা একা কষ্ট পাও না, আমি তোমাকে মেরে ফেলবো। তারপর একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি আমরা। অনেক শিক্ষা হয়েছে, আমার আর কখনো এমন কিছু করব না যাতে আমাকে ভয় পেয়ে ওর থেকে দূরে ঠেলে দেয়। পরের দিন সকালে আমি আমার পিচ্ছে বউকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যাই। সেখানে যেতেই বড় শালার 4 বছরের ছেলেটা এসে আমার কোলে উঠে বসে। পাপ্পা, আমার মাম্মামের কি বেবি হবে? কেন বাবা? আমার খালামণির বেবি হবে, তাহলে কি আমার মাম্মামেরও বেবি হবে পাপ্পা? ছেলের কথা শুনে আমি মনে মনে বলি, বাবারে, আমি তোর মাম্মাকে ফুলের টোকাও দেইনি যে তার বেবি হবে। আমি কিছু করব তারপরেই তো বেবি হবে। কি হলো পাপ্পা, কি ভাবছো? কিছু না বাবা। কি রে, বাবা হলে বসে থাকবি, রুমে গিয়ে ফ্রেশ হবি না? হ্যাঁ হবো তো। তা আব্বু আম্মুকে নিয়ে এলে না কেন? আব্বু আসলে আব্বুর একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই তারা কালকে আসবে। ও আচ্ছা, তাহলে যাও বাবা, ফ্রেশ হয়ে আসো। হ্যাঁ বুঝাচ্ছি। তারপর আমি নিয়নকে ভাবির কাছে রেখে রুমে চলে যাই। রুমে যেতে দেখি আমার পিচি বউ পেটিকোট ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে। আমি ওর কাছে যেতে আমার শার্টের বাটনগুলো খুলে দেয়। উফ, ফাইনালি আমার ফিলিংসগুলো বুঝতে পেরেছে। সো আই এম রিয়েলি হ্যাপি। তখন আমার পিচি বউটা আমার ফিলিংসে 13টা বাজিয়ে বলে, যাও গিয়ে কুশল করে আসো ভাইয়া। কেন? বারে, গা থেকে ঘামের গন্ধ আসছে আর বুকা হাতার মতো জিজ্ঞাসা করছো কেন? তা নয় বুঝলাম, কিন্তু তুমি আমার শার্টের বাটন খুললে কেন? তুমি তো খুলতেই, তাই আমিই খুলে দিলাম। আর এমনিতেও তুমি খুব ঘেমে গেছো, সো যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। হ্যাঁ যাচ্ছি।
তারপর আমি ফ্রেশ হয়ে রুমে আসি। ফ্রেশ হয়ে রুমে আসতে দেখি বউ আমার একা একা শাড়ি পরার চেষ্টা করছি, কিন্তু পরতে পারছে না দেখে আমি ওকে শাড়ি পরিয়ে দিই। তখনই খেয়াল করে দেখি বউ আমার দিকে কেমন যেন তাকিয়ে আছে। ওই বিচি, এভাবে তাকিয়ে কি দেখছো তুমি? ভাইয়া তুমি এভাবে নাঙ্গু পাঙ্গু হয়ে টাওয়াল পরে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে দেখার জন্য বেবি। দেখো ভাইয়া, মজা করো না প্লিজ। ট্রাউজার পরে এসো, যাও না সোনা। আচ্ছা যাচ্ছি। আর তখনই স্লিপ করে পিছি বউকে নিয়ে বিছানায় শুয়ে পড়ি এবং ওকে আমার বুকের সাথে জড়িয়ে চুমুতে চুমুতে পাগল করে দিই। কিন্তু একই যাকে পাগল করার জন্য এত কিছু, তারই কোনো হেলদেল নেই, হঠাৎই কান্নাকাটি জুড়ে দেয়। কি হলো, কাঁদছো কেন? প্লিজ আমাকে তুমি ছেড়ে দাও। এগুলো তুমি কি করছো ভাইয়া? আমি আমার পিচি বউকে আদর করে চুমুকে প্রেম করছি। আমি করব না গো তোমার সাথে প্রেম। কেন করবে না শুনি? আব্বু তো তোমাকে বলেই দিয়েছে আমার সাথে প্রেম করলে পাপ হবে না তোমার। তাহলে তুমি কেন আমার সাথে প্রেম করতে চাও না? কি সমস্যা কি তোমার? আমার সমস্যা তুমি, আর তোমাকে ভয় পাই আমি। তুমি প্লিজ আমাকে ছেড়ে দাও। ছাড়বো কেন? দুঃখে? তুমি আমার দেনমোহর দিয়ে বিয়ে করা বউ, তাই আমার সম্পূর্ণ অধিকার আছে তোমার উপরে। তুমি খুবই পচা ভাইয়া, একটু আমার কথা শোনো না তুমি। এই কানের কাছে এত জ্ঞান জ্ঞান করো না তো। ভাইয়াটা বাদ দাও, এখন আমি তোমার স্বামী। স্বামী বলে এমনটা করবে ভাইয়া? তখন এর আগে ফায়ার হয়ে যায় আমি, কিন্তু বউয়ের সাথে চোখাচোখি হতেই দেখি সোনাটা আমার ভয় পেয়ে কাঁপছে। তাই আমি রাগে ফায়ার হওয়া ছেড়ে দিয়ে পিচিকে বুকে জোরে আদর করে বলি, তুমি আমাকে চুমু দিলে আমি তোমাকে ছেড়ে দেবো। সত্যি? হ্যাঁ আমার সোনা পাখি। তারপর আমার পিচ্ছিটা আমাকে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। চুমুর শেষ পর্যায়ে আমি ওকে আমার ঠোঁট জোড়া দেখিয়ে দিই, আর তখনই লজ্জা পেতে শুরু করে। কিন্তু আমি ওকে লজ্জা পাওয়ার সুযোগ না দিই, আমি ওর ঠোঁট জোড়া দখল কেড়ে নিই। এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর ভাবি সে আমাদের খেতে নিয়ে যায়। ডাইনিংয়ে যেতেই নীলয় ও তার মাম্মার কাছে বায়না ধরে ওকে খাবার খেয়ে দেওয়ার জন্য। তারপর তার মাম্মা নিজ হাতে তাকে খাইয়ে দেয়। খাবার খাওয়া শেষে নীলয় হঠাৎ করে বলে ওঠে, মাম্মাম, তোমার মেয়ে বাবু হলে আমার সাথে তার বিয়ে দিবে তো? নীলয়ের কথা শুনে তখনই সবাই হা করে এসে দেয়। দুপুরের খাবার কি কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি আমার একটা জরুরি কনফারেন্সের জন্য অফিসে চলে যাই। কনফারেন্সে এসে বাসায় ফিরে দেখি আমার বউ নীলয়কে কোলের মধ্যে বসে আদর করে পড়াচ্ছে। ইউ ফর আমব্রেলা। কিন্তু নীলয় পড়ছে ইউ ফর আমফ্রেলা। নীলয়ের পড়াশোনা দেখে সবাই হা করে এসে দেয়। তার কিছুক্ষণ পরেই আমরা ডিনার করে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ি। আর তখনই নীলয় এসে আমার গলা জড়িয়ে ধরে শুয়ে পড়ে আর বলে, পাপ্পা, আমি কি তোমাদের কাছে শুতে পারি? হ্যাঁ বাবা। তা তোমার মাম্মাম কই? আমার জন্য দুধু বানাতে রান্নাঘরে গেছে। ও আচ্ছা। আর তখন আমার পিচ্ছিটা এসে নিলয়কে দুধ খেয়ে দরজা লাগিয়ে আদর করে ঘুম পাড়াতে থাকে। আমার পিচ্ছির হাবভাবে মনে হচ্ছে নিলয় যেন আমাদেরই সন্তান। আর শুধু তাই নয়, ওর আচার ব্যবহারের একজন আদর্শময় চরিত্র ফুটে উঠেছে। এসব ভাবতে ভাবতে খেয়াল করে দেখি আমার পিচ্ছিটা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর তাই আমি তখন নিলয়কে ওর কোলের মধ্যে রেখে আরও ক্লোজড হয়ে যাই, আর ও আমাকে ঘুম পাড়িয়ে দেয়। পরদিন সকালে ঘুম ভেঙে যেতে দেখি নিলয় আমার বুকে মাথা রেখে কান্নাকাটি করছে। কি হলো বাবা, কাঁদছো কেন? তুমি আমার মাম্মামকে নিয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? আমার তো মাম্মামকে ছাড়া ভালো লাগে না। তাহলে তুমি আমাদের সাথে চলো বাবা। কি বাবা, কাঁদছো কেন? তুমি কি আমাকে ছেড়ে চলে যাবো মাম্মাম? না বাবা, আমি কোথায় যাব? যেখানে যাব সেখানে তোমাকে নিয়েই যাব বাবা। তারপর নিলয় ওর মাম্মার ও আমাকে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। দেন আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে নিচে চলে যাই। নিচে যেতেই দেখি আব্বু আম্মু এসে তাদের আদরে বৌমাকে আরও আদর করছে। অবশ্যই এতে দোষের কিছু নেই, কারণ আমার বাবা মায়ের মেয়ের অভাবটাই ও পূরণ করছে। তখন আমার ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে আব্বু আমাকে বলেন, শ্বশুর বাড়িতে এসে জামাই আদর খেতে খেতে বাবা মায়ের কথা ভুলে গেছেন তাই না? না আব্বু, আসলে আমার খেয়াল ছিল না। তাহলে তোমার খেয়াল থাকে কই বাবা? অমনি নিলয় পিচ্ছিটা বলে ওঠে, মাম্মামের কাছে। দাদু ভাই কি বলছো তুমি? বলছি পাপ্পার মন মাম্মামের কাছে থাকে। সে হ্যাঁ। নিলয়ের কথাগুলো শুনে সবাই হাসির বন্যা বয়ে দেয়, আর আমি বেশ লজ্জা পেয়ে যাই। জানি না বাবুটা এসবের কি বোঝে, তবে ও একদম খাঁটি কথা বলেছে যে আমার মন আমার পিচ্চির কাছে থাকে। তখনই হঠাৎ খেয়াল করে দেখি পিচ্চিটা নেই। আশ্চর্য, ও গেল কই? তখনই ভাবি আমাকে বলে, ইমান, তুমি যাকে খুঁজছো সে তার রুমে। ও তাই? তারপর আমি সবাইকে বাহানা দেখে রুমে চলে যাই। রুমে যেতে দেখি আমার বউ মাত্র শাওয়ার নিয়ে পেটিকোট ব্লাউজ পরে বাথরুম থেকে বের হয়েছে। তাই আমি ওকে পেছন থেকে জড়িয়ে ধরি, আর ও ভয় পেয়ে আমাকে বলে, ভাইয়া তুমি যাও, আমি এখন শাড়ি পরবো। তারপর আমি ওকে আর কিছু বলার সুযোগ না দিই ওকে বুকের সাথে চেপে ধরে আবারও ঠোঁটজোড়া দখল করে নেই। হঠাৎ কিছুক্ষণ পর কি মজা, পাপ্পা মাম্মামকে পাপ্পি দিছে। আর তখন এই বউটা আমায় ফেলে দিয়ে বাথরুমে চলে যায়। হায় আল্লাহ, ছেলেটা তো সব দেখে নিয়েছে, এখন কি হবে? দেখ বাবা, আমার সোনা বাবা,
আমি তোকে চকলেট কিনে দেবো দোকান থেকে, তুই কাউকে কিছু বলবি না কেমন? হুঁ, তুমি মাম্মামকে আদর করছো, আমি সবাইকে বলে দিব। আমি বললাম তো চকলেট কিনে দেবো। সত্যি দিবে তো? হ্যাঁ বাবা। মনে থাকে যেন, ভুলে গেলে সবাইকে বলে দিব তুমি আমার মাম্মামকে ঠোঁটের উপরে পাপি দিছো। ওরে ফাজিল ছেলে, দেবো নাকি মায়ের? আমিও দিব নাকি সবাইকে বলে? ও মা, এদিকে আমাকে ব্ল্যাকমেল করে। কি ফাজিল ছেলে রে বাবা, এখনই তো এত, ফিউচার তো সামনে পড়েই রয়েছে। কি হলো পাপ্পা, চুপ করে আসো কেন? আমাকে চকলেট দাও। এখন নেই তো বাবা, একটু পরে কিনে দেবো নে। আচ্ছা পাপ্পা, কিন্তু আমার মাম্মাম কই? তোমার মাম্মাম গোসল করে। ও, মাম্মামের গোসল শেষ হলে তাকে নিয়ে নিচে এসো, নিচে সবাই মাম্মামকে খুঁজে। আচ্ছা বাবা ঠিক আছে। তারপর নিলয় চলে যায়। ও যাওয়ার পর পিছিটা বাথরুম থেকে বের হয়ে যায়, আর আমি ওকে শাড়ি পরিয়ে নিচে চলে যাই। সেখানে গিয়ে সবার সাথে ব্রেকফাস্ট করতে বসি। ব্রেকফাস্টে হঠাৎ নিলয় এসে পিছিটার কোলে উঠে বসে। মাম্মাম, তোমার বেবি হলে তুমি কি আমাকে কম আদর করবে? না বাবা, তোমাদের দুজনকেই আমি সমানভাবে আদর করব। সত্যি? হ্যাঁ বাবা। তারপর মিশকা নিলয়কে খাইয়ে দেয়। ও মা গো, মা ছেলে কি প্রেম! কিন্তু বাবা মায়ের প্রেম কবে হবে? কি হলো বাবা, কি ভাবছিস? কিছু না আব্বু। তাহলে খাচ্ছিস না কেন? এই তো খাচ্ছি। ভাইয়া তোমার প্লেটটা দাও তো। এই নাও। দেখি তো, হা করো। তারপর আমার পিচ্চি বউ আমাকে নিজ হাতে খাইয়ে দেয়। বউয়ের হাতে তৃপ্তি করে খাচ্ছি দেখে সবাই আমাকে নিয়ে মজা করা শুরু করে। সবার মজা থেকে বাঁচতে আমি আমার পিচ্চি বউকে নিয়ে রুমে পালিয়ে আসি। বিকেলে নিলয়কে নিয়ে আমরা ঘুরতে চলে যাই। নিলয় সাফারি পার্ক যাওয়ার জন্য বায়না করে, আর আমরা ওকে সেখানে নিয়ে যাই। পার্কে ঘোরাফেরা শেষে নিলয়কে অনেক চকলেট কিনে দিয়ে সন্ধ্যার দিকে বাসায় ফিরে আসি। বাসায় ফিরে এসে মেজাজটা খারাপ হয়ে যায় আমার, কারণ রিয়া ও তার মাঝবয়সী হাজব্যান্ড আমার শ্বশুরবাড়িতে। আশ্চর্য, ওরা এখানে কি করছে? তখন আমার আব্বা আমাকে জানান রিয়ার হাজব্যান্ড আমার দুই সম্পর্কের চাচা হয়। তো সেই চাচা তার বউ অর্থাৎ রিয়াকে নিয়ে আমার বউ দেখতে এসেছে, কারণ তারা আমাদের বিয়েতে প্রেজেন্ট ছিল না তাই। বাট হু কেয়ার্স, এখন আমার মনে আর রিয়া ঠেয়ে নেই, আমার মন ছেড়েই আমার বউয়ের বিচরণ। তাই তাদের সাথে আলাপ পর্ব ছেড়ে আমি রুমে চলে যাই। রুমে যেতে কি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে, আর আমি তাতে বিরক্ত হই। হঠাৎ করে আয়নার দিকে তাকিয়ে দেখে সে আর কেউই নয়, পেছন থেকে রিয়া আমাকে জড়িয়ে ধরে আছে। তাই তখনই আমি ওকে ছাড়িয়ে ওর গলায় ঠাস করে দুটো বসিয়ে দিই। তুমি আমাকে মারলে বেবি? ফালতু কথা মোটে বলবে না, আমি বিবাহিত আর আমার স্ত্রীকে খুবই ভালোবাসি। তা ভালোবাসো বেবি, আমার কোনো প্রবলেম নেই। তবে আমরা আমাদের রিলেশনটা কন্টিনিউ করতে পারি, তাই না? চলো না বেবি, আমরা লিভ টুগেদারে যাই। আজকাল তো প্রায় মানুষই লিভ টুগেদারে যায়, আমরাও যাই না বেবি? দেখো না, আমার এই বুড়ো হাজবেন্ডকে নিয়ে কিছুতেই চলে না। ব্যাট আমার চাহিদাগুলো বোঝেই না। তাই বলছি, আমাদের মধ্যে তো কিছু হয়নি, সেগুলো এখন হবে। আমি তো বলিনি তোমার বউকে ছেড়ে দাও। আরে বাবা, আমরা সব কিছু লুকিয়ে টুকিয়ে করব, কেউ জানতে পারবে না। আমার হাজবেন্ডও না, তোমার বউও না। রিয়ার সব কথা শুনে মেজাজটা বিগড়ে যায় আমার। তাই আমি আবারও ওর গালে সজোরে চড় বসিয়ে দিই। জানোই তাই বলে অপমানও করি। তখনই বাহির থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ হয়, আর আমি বাইরে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি কফির মগটা ফ্লোরে পড়ে আছে, কিন্তু সেটা নিয়ে আসার মানুষটা নেই। তখন আমি কারো শাড়ির আঁচল দেখতে পাই, আর ওটা অন্য কারো শাড়ির আঁচল না, আমার পিচ্চি বউয়ের শাড়ির আঁচল। ওকে আমাকে বল বুঝে চলে গেল? ও কি আর আমার কাছে আসবে না? কি হলো বেবি, কে ছিল এখানে? তখন এর আগে ফায়ার হয়ে যাই আমি, আর রিয়ার হাত ধরে টানতে টানতে ওকে নিচে নিয়ে গিয়ে সবার সামনে দোগালে চর মেরে বলি, চাচু তোমার বউকে সামলাও। মানছি আমার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু আমাদের মধ্যে এমন কিছু হয়নি যে আমি আবার ওর নোংরামির টানে ওর কাছে ফিরে যাব। আমি বিবাহিত, আর আমি আমার বউকে অনেক ভালোবাসি। আমার জীবনে শুধু ওই আছে, আর আমি শুধু ওকে ভালোবাসি, আর ওকে ভালোবাসতে চাই আমি। সো প্লিজ চাচু, তুমি তোমার বউকে নিয়ে চলে যাও, আর আমার বউকে নিয়ে আমাকে শান্তিতে বাঁচতে দাও। আর তখনই চাচু তার বউকে নিয়ে চলে যায়। আমি চাইনি ওর জীবনটা নষ্ট করতে, কিন্তু আমার জীবনটা নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। ওরই জন্য আমার বউ এখন আমার কাছে শুতেও আসেনি। তখনই আমার পিচ্চি বউটা আমাদের রুমে চলে আসে, আর আমি ওকে আমার বুকে জড়িয়ে ধরে বলি, তুমি কি রেগে আছো? কেন ভাইয়া? না মানে? তুমি কি ওই মেয়েটাকে ভালোবাসো? না, আমি শুধু তোমাকে ভালোবাসি। তুমি
তুমি না প্লিজ মিথ্যা বলো না ভাইয়া, আমি সব জানি, আমি তো সবই শুনলাম, কিন্তু এটা বুঝলাম না ও তোমাকে বিয়ে করতে না চেয়ে লিভ টুগেদার কেন করতে চাইলো। লিভ টুগেদার তো আমাদের কালচার না, আর এটা অনেক খারাপ ভাইয়া। কিন্তু তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? কেন, কোথায় যাব? তুমি ওকে বিয়ে করে ওকে নিয়ে থাকলে আমি তো একা হয়ে যাব, তাই না? তো আমি কি নিয়ে থাকবো? আমার তোমাকে নিয়ে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, তাই আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না ভাইয়া। তাহলে আমার খুব কষ্ট হবে, তুমি জানো। হ্যাঁ জানি, তাই আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাচ্ছি না। গট ইট। তুমি শুধু আমার, আর আমি শুধু তোমাকে নিয়ে বাঁচতে চাই। ভাইয়া তুমি কাঁদছো কেন? প্লিজ কেঁদো না শোনা, চলো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আমি কাঁদছি তোমাকে হারানোর ভয়ে, কারণ আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর সেটা আমি তোমার আচরণ ব্যবহারে লক্ষ্য করেছি। তুমি একটু হলেও তোমার স্বামীকে বুঝতে পেরেছো, স্বামীর মর্মটাও বুঝতে পেরেছো। তাই আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। কোথায় যাব আমি তোমাকে ছেড়ে? তোমাকে ছেড়ে কোথাও যাওয়ার জায়গা নেই আমার। কি হলো ভাইয়া, কাঁদছো কেন? এত কেঁদো না শোনা, তোমাকে কাঁদলে মোটেও ভালো লাগে না ভাইয়া। আর এত কি ভাবছো শোনা? কিছু না শোনা। আচ্ছা আমি আর কাঁদবো না, কেমন? যাও গিয়ে দরজা লাগিয়ে আসো, আমরা এখন ঘুমাবো। ওকে শোনা। দরজা লাগিয়ে আমি আমার পিচি বইয়ের বুকে মাথা রেখে শুয়ে পড়ি। এভাবে কিছুক্ষণ শুয়ে থাকার পর আমি টোরের কাছে এগিয়ে যাই ওটার দখল নেওয়ার উদ্দেশ্যে। পিচিটা হয়তো এখনই আমাকে বলবে, ভাই বোন এটা করে না ভাইয়া। আর আমি বলবো, অত শত আমি বুঝি না, আমার ওটা চাই মানে ওটাই চাই। কিন্তু আমি টোটের কাছে যেতেই আমি যা ভাবি তার উল্টোটা হয়ে যায়। আর বউ আমাকে বকা দিয়ে বলে, না ঘুমিয়ে বাথরামো করছো কেন তুমি? না মানে আসলে যাও গিয়ে ঘুমাও। তুমি তো জানো আমাকে আদর না করলে ঘুম আসে না আমার। তো তুমি আমাকে আদর করে দিবে না বউ? তারপরেও আর কোনো কথা না বাড়িয়ে আমাকে ওর বুকের সাথে জড়িয়ে আদর করে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন সকালে ঘুমতে করে দেখি পিচ্ছি বউটা আমার পাশে নেই। হ্যাঁ আল্লাহ, বউ আবার অভিমান করে আমাকে ফেলে চলে গেল নাকি? তাই আমি তাড়াতাড়ি বিছানা থেকে নিচে চলে যাই। সেখানে গিয়ে দেখি ভাবি ওকে সোফায় বসে ওর দুপায়ে আলতা পরিয়ে দিচ্ছে। পিচ্ছি বউয়ের আলতা রাঙা দুটো পা দেখে অনেক সুন্দর লাগছে, তবে খালি খালি পা দুটো দেখতে মুরগির লেগ পিসে বলে মনে হচ্ছে। তাই ওর আলতা পরে শেষ হলে আমি কে কোলে তুলে আমাদের রুমে নিয়ে যাই। ইউকে থেকে আনা পায়েল দুটো পরিয়ে দিই, আর ও খুশি হয়ে আমার কপালে মিষ্টি একটা চুমু এঁকে দেয়। আর আমি নিজেকে সামলাতে না পেরে ওকে বুকের সাথে চেপে ধরি। তখন ও আমাকে বলে, তুমি যদি কিছু করো তাহলে আমি এক্ষুনি চিৎকার জুড়ে দিব ভাইয়া। ও বউ, বউ এমন করে না শোনা, আমি তোমার স্বামী, আমাকে একটু আদর করতে দাও না গো। আসতে বললেই হলো, এত আদর করো তাতে হয় না নাকি? তুমি এত খারাপ কেন ভাইয়া? সারাদিন শুধু আদর করো আদর করো, এত আদর করলে বাদর হয়ে যাবে তুমি। দেখো বউ, আমি খুবই ধৈর্যশীল মানুষ, তাই আমার ধৈর্যের পরীক্ষা নিও না কেমন? আরে তোমার ধৈর্য তোমার কাছে রাখো, আমি এখন আসি, টাটা বাই বাই, আমি এখন যাই। বউ যেতে আমি আমার মনের দুঃখে গান গেয়ে বলি, ও বউ ও বউ রে তুই অপরাধী রে, আমার ফিলিংসে তুই 13টা বাজাইলি, তোর ক্ষমা নাই রে, আমার অনুভূতির সাথে খেলা করার অধিকার দিল কে, বউ তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। বউ তোমার সত্যি কোনো ক্ষমা নাই, বউ শুধু আমার ফিলিংসে 13টা বাজাও, তবুও আই লাভ ইউ আমার পিচ্ছি বউ। আই লাভ ইউ টু ভাইয়া। এটা শুনে সামনে তাকাতে দেখি আমার পিচ্ছি বউটা আমাকে দেখে হাসছে। ওরে ফাজিল, তাহলে তুমি যাওনি? দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মজা দেখছিলে? কি আমি মজা দেখছিলাম না তুমি আমার মজা দেখছিলে? মানে তুমি কাঁদছো কেন আমার সোনা পাখি? তুমি আমাকে আই লাভ ইউ কেন বলেছো ভাইয়া? আই লাভ ইউ তো খুব খারাপ একটা শব্দ। কি এসব কি বলছো সোনা? আমি ঠিকই বলেছি ভাইয়া, আব্বু আমাকে বলেছে আই লাভ ইউ খুব খারাপ একটা শব্দ। তাই কেউ যদি আমায় আই লাভ ইউ বলে আব্বু তাকে বকা দিয়ে দিতে বলেছে, আর আমার কথায় কাজ না হলে আব্বুকে নালিশ করতে বলেছে। কিন্তু তুমি যা পচা, আমার কথায় তো কাজ কখনোই হবে না। তাই আমি এক্ষুনি আব্বুকে গিয়ে নালিশ করব, কারণ তুমি আমাকে পচা কথা বলে কষ্ট দিয়েছো। তখনই আমি ওকে জড়িয়ে ধরে বলি, সোনা আমার মিষ্টি সোনা, এমন কথা বলে না। সবাইকে বলে সবাই কি ভাববে তুমি বলো? সবাই কিচ্ছু ভাববে না, বরং তোমাকেই বকা দিবে ভাইয়া, কারণ তুমি আমার সাথে পচা কথা বলেছো ভাইয়া। তাহলে তুমি আমাকে আই লাভ ইউ কেন বলছিলে পিচ্ছি? কারণ অনু আমায় বলেছে যে কেউ আই লাভ ইউ বললে তাকে উত্তরে আই লাভ ইউ টু বলতে হয়। রিয়েলি? তাই অনুটা আবার কে? ও আমার বেস্ট ফ্রেন্ড, ভুলে গেছো তুমি? আগেও তো ওর কথা বলেছি আমি। ও হ্যাঁ মনে পড়েছে আমার। তখন আমি খেয়াল করে দেখি আমার পিচ্ছি বউটা আমার কাছে নেই। ও মা ম্যাজিক জানে নাকি? হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল সে? তখনই ভাবি এসে আমাকে বলে, এই যে ইমান ভাইয়া, নিচে চলো। কেন ভাবি, কি হয়েছে আবার? নিচে তোমার নামে বিচার সভা বসেছে ভাইয়া। হ্যাঁ? না হ্যাঁ, নিচে চলো, নিচে গেলেই বুঝতে পারবে সব। তারপর আমি এক ছুটে নিচে চলে যাই। সেখানে যেতেই দেখি আমার পিচ্ছি বউ
দুই আব্বুর মাঝখানে বসে আমার নামে নালিশ করছে। আর শুধু তাই না, আমাকে কতবার চুমু খেয়েছে তাও হিসাব করে বলছে। পরিশেষে আমি ওকে আই লাভ ইউ বলেছি, সেটা নিয়ে সবার কাছে বিচারও দিছে। বিচারকগণ ভিকটিমের বক্তব্য শুনে আমার পানে চেয়ে মৃদু মৃদু হেসে বলে, মা ও বোকা, তাই বুঝতে পারেনি, তুমি ওকে ক্ষমা করে দাও। ক্ষমা আর ওকে কখনোই না। ও আমাকে সুযোগ পেলে দিয়ে দিবে আব্বু। ভাইয়া অনেক মজা, তোমরা জানো। তখনই জুরি মেম্বাররা আমার অবস্থা থেকে মুখ চেপে হেসে দেয়। আর আমি বোকা হাতার মতো পিচ্ছি বউটাকে সরি বলে উপরে চলে আসি। হঠাৎ কেউ আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আর আমি জানি আর কেউ না, আমার বিয়ে করে পিচ্ছি বউ। তাই আমি রাগ করে ওকে ছাড়িয়ে বিছানায় গিয়ে কাঁথা মুড়ো দিয়ে শুয়ে পড়ি। কি হলো সোনা ভাইয়া, রাগ করেছো তুমি আমার সাথে? কি হলো, তুমি চুপ করে আছো কেন? থাকো তুমি তোমার রাগ নিয়ে, আমি গোসল করে। তারপর আমার পিচ্ছি বউ সত্যি আমাকে বিছানায় ফেলে দিয়ে গোসলে চলে যায়। আশ্চর্য, আমি রেগে আছি জেনেও আমার রাগ না ভাঙিয়ে চলে গেল। তাই আমি রাগে অভিমানে মাথা মুড়ো দিয়ে শুয়ে থাকি। হঠাৎ কিছুক্ষণ পর কেউ আমার গায়ে ওঠে, আমাকে কাঁথার উপর থেকে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। তখন আমি কাঁথার নিচ থেকে হাত বের করে তাকে জড়িয়ে ধরি। জড়িয়ে ধরতে অনুভব করি যে আমার বউ আমাকে জড়িয়ে কাঁথার উপর থেকে চুমু খাচ্ছে এবং ওর ভিজে শরীরে পানিতে আমি ভিজে যাচ্ছি। আর নিজেকে সামলাতে না পারে মুখের উপর থেকে কাঁথাটা সরিয়ে ফেলি আমি। আর তখন আমার বউ আমাকে আদর করে চুমু খেতেই থাকে। তখনই ওকে বলি, এভাবে ভিজে আছো কেন? যাও গিয়ে চেঞ্জ করে আসো। তুমি কি কানা? দেখো না আমি পেটিকোট ব্লাউজ পরে আছি। তাহলে আমি ভিজে আছি কেন? চুলের পানির জন্য। তখনই খেয়াল করে দেখি ওর চুলের পানি একটু একটু করে আমার মুখের উপর এসে পড়ছে। আর এই জিনিসটা খুবই ভালো লাগছে আমার, নিজেকে যেন হারিয়ে ফেলছি আমি। কিন্তু তখনই আমার অভিমানের কথাগুলো মনে পড়ে যায়। আর আমি কি রেগে গিয়ে বলি, আমি তোমাকে আদর করলেই তুমি আমাকে বকা দাও, তাহলে তুমি আমাকে আদর করছো কেন? নিজে করতে পারো, আর আমি করলেই দোষ ভাইয়া। তুমি রেগেছিলে বলেই তোমাকে আদর করে রাগ ভাঙাতে চেয়েছিলাম আমি, কিন্তু এখন আর করব না। থাকো তুমি তোমার রাগ নিয়ে, তাতে আমার কি? তোমার কিছু না হলে কেন বসে আছো কেন? যা ভাগো এখান থেকে। আমি তোমাকে ভালোবাসি না, রিয়াকে ভালোবাসি। তোমার কোনো জায়গা নেই আমার কাছে। এটা শুনে তখন আমার পিচ্ছি বউ কোনোভাবে শাড়িটা বুকে পেঁচিয়ে আমাকে ছেড়ে রুমের বাইরে চলে যায়। আর আমি ফ্রেশ হয়ে খেতে অফিসে চলে যাই মিটিংয়ের জন্য। কিন্তু মিটিংয়ে মোটেও কনসেন্ট্রেট করতে পারছি না আমি, কারণ আমার বইয়ের চাঁদপানা মুখটি দেখতে পাইনি আমি মিটিংয়ে আসার সময়। মিটিং শেষ হতে রাত 9টা বেজে যায়। তাই মিটিং শেষে বন্ধুদের সাথে ডিনার করে পিচ্ছিটাকে ফোন লাগাই, কিন্তু ওর রেসপন্স না পেয়ে অস্থির হয়ে যায় আমি। তাই আমি তখনই বাসায় ছুটে যাই। বাসায় গিয়ে শুনি আমার পিচ্ছি সারাদিন কিছু খায়নি, আর এখনও না খেয়ে ছাদে বসে আছে। আমি তো কত কিছু খেয়ে এসেছি, আর ও এখনও না খেয়ে বসে আছে। এতটা অভিমান ওর। তখনই সবাই এসে বলে, বাবা তুই একটু ওকে বুঝিয়ে বল, মেয়ে তো আমাদের কথাই শুনছে না, এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে পড়বে। তাই তখনই আমি ওর জন্য খাবার নিয়ে ছাদে চলে যাই। ছাদে গিয়ে দেখি আমার দেওয়া পায়েলটা খুলে ফেলে রেখে দোলনার অন্যদিকে ঘুরে শুয়ে আছে সে। ও, তুমি যতই রাগ আর ফায়ার হও না কেন, আমি তো তোমার স্বামী। একবার যখন এসে পড়েছি তোমাকে সাথে করে নিয়েই যাব। তাই আমি আস্তে করে পিচ্ছির কাছে গিয়ে ওর গালে চুমু এঁকে দিই। আর তখনই ও আমাকে ওর থেকে দূরে ঠেলে দেয়। তাই আমি ওকে আমার বুকে চেপে ধরে বলি, তুমি এখনো খাওনি কেন? আমার ফোন রিসিভ করোনি কেন? তুমি কি জানো আমার কতটা টেনশন হচ্ছিল? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তাহলে এমন করছো কেন? শোনো, তুমি আমাকে ভালোবাসার কথা বলবে না কেমন? তুমি যাকে ভালোবাসো তাকে গিয়ে ভালোবাসার কথা বলো ভাইয়া। পিচ্ছি, তুমি আমার কথা শোনো। কিন্তু ও আমার কথা না শুনে খাবারগুলো ফেলে দিয়ে চলে যায়। তখন ভাবি আমাকে বলে, আমার ননদটা হয়তো এত কিছু বোঝে না, তবে নিজের জিনিস সে অন্যকে দিতে নেই সেটা ঠিকই বোঝে। তুমি ঝগড়া করার সময় ওকে যে কথাগুলো বলেছো সেগুলো শুনেই কষ্ট পেয়েছো। এভাবে কি দেখছো? তোমার বউ কিছু বলেনি, আমি নিজের কানে শুনেছি সব। তুমি যখন এতই তোমার রিয়াকে ভালোবাসো, তাহলে আমার ননদিনীকে বিয়ে করেছো কেন? মজা নেওয়ার জন্য? মানে ভাবি আপনি আমাকে ভুল বুঝছেন? ওকে ফাইন, আমি নয় তোমাকে ভুল বুঝলাম, কিন্তু আমার ননদ, ওকে তুমি কি করে বুঝাবে? ভাবি আমি ওকে ম্যানেজ করে নেব। তুমি যতটা সহজ ভাবো ততটা সহজ না আমার ননদিনীকে ম্যানেজ করা। আর তখনই পিচ্ছিটা এসে ওকে দেওয়া আমার সমস্ত উপহার আমাকে দিয়ে চলে যায়। আর আমি এর পিছন পিছন ছুটে যাই। গিয়ে দেখি পিচ্ছিটা আমার গলা ধরে শুয়ে আছে। তুমি এটা ঠিক করনি বাবা, তোমার মামা সব জেনে ও শুনে আমাদের অনুরোধে তার একমাত্র আদরের মেয়েকে আমাদের হাতে তুলে দিয়েছে। সে যদি জানতে পারে তুমি এখনো ওসব নিয়ে পড়ে আছো, কতটা কষ্ট পাবে সে, তুমি ভেবে দেখো। কালকে তো গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করে বললে তুমি তোমার বউকে ভালোবাসো, আর আজকে তোমার ভালোবাসার এই নমুনা দেখাচ্ছ তুমি। আমি যদি ভুল না হই, বিয়ের বাসর হতে তুমি ওকে রিয়া রিয়া করে দূরে ঠেলে রাখছো, আর তাই ও তোমার থেকে দূরে দূরে থাকছে। আব্বু, তোমার কথা শোনার মুড নেই আমার, তাই তুমি এখন আসতে পারো।
আব্বুর কাছে বকা খেয়ে রুমে চলে যাই আমি। রুমে একাকে কিছুই ভালো লাগছে না আমার। পিছিয়ে ছাড়া সবকিছু এতটা নিস্তব্ধ, যেটা আমি এখন হারে হারে টের পাচ্ছি। তখনই খট করে দরজা খোলার শব্দ হয়। দরজার দিকে তাকাতে দেখি আমার পিচ্চিটা রুমের দিকে আসছে। ওকে দেখা মাত্র আমি আমাদের বিছানায় ঠিক করে ফেলি ওকে আমার কাছে নিয়ে শোয়ার জন্য। কিন্তু আমি যা ভাবি সবই উল্টো হয়ে যায়। ও আমাকে ফেলে রেখে নিচে মাদুর বিছিয়ে বালিশ নিয়ে কাঁথা মুড়ে দিয়ে শুয়ে পড়ে। তুমি এতটা হার্টলেস কি করে হতে পারো? আমি একটু রাগের মধ্যে কিসে বলে ফেলেছি, তুমি সেটা বিশ্বাস করে আমাকে দৌড়ে ঠেলে দিয়েছো। আমি তোমাকে ছাড়া এই বিছানায় একা কি করে শোবো? এসব ভাবতে ভাবতে কেঁদে ফেলি, কারণ আমি কত কিছু খেয়ে এসেছি আর ও কিছু না খেয়ে শুয়ে এসে ফ্লোরে। খুব কষ্ট হচ্ছে আমার। তাই আমি বিছানা ছেড়ে ওর কাছে গিয়ে শুয়ে পড়ি। আর ও ঘুমোতেই আমি ওকে আমার বুকের কাছে টেনে নিয়ে আদর করতে থাকি। সোনা পাখি একটা, তোমার রাগ যদি আমি গুছিয়ে না দিই তাহলে আমি তোমার স্বামী নই। তখন ওরা খেয়াল করে দেখি আমার পিছুবের হাত পা খুবই গরম হয়ে আছে। তখনই আমি ওকে কোলে তুলে বিছানায় শুয়ে দিই। আর ওর গলায় হাত দিয়ে দেখি জ্বরে গা পড়ে যাচ্ছে ওর। তাই সাথে সাথে ওর জ্বর মেপে আমি গিয়ে সবাইকে ডেকে আনি। আর আমার বন্ধু ডক্টর ওয়াহিদকে পিচি চেক আপ করার জন্য ফোন লাগাই। ওয়াহিদ ওর প্রেশার চেক আপ করে জানাই যে, ভাই তোদের চিন্তা করার কোনো দরকার নেই, আসলে সিজন চেঞ্জ হচ্ছে, তার উপরে ঠান্ডা গরম আবহাওয়া, আর তাই ভাবির একটু ভাইরাল ফিভার হয়েছে। অ্যাকচুয়ালি এই সিজন চেঞ্জটা ভাবির শরীর একটুও টলারেট করতে পারছে না, তাই এমনটা হয়েছে। আচ্ছা, ভাবির কি কোল্ড অ্যালার্জি আছে? হ্যাঁ বাবা, একটু ঠান্ডা লাগলেই খুব অসুস্থ হয়ে পড়ে মেয়েটা আমার। তাহলে ভাবিকে দেখে শুনে রাখতে হবে, নয়তো তার আরও বেশি অসুস্থ হয়ে পড়ার চান্স আছে। তাই আমি ওষুধ যেগুলো লিখে দিয়েছি ওইগুলো ঠিকমতো খাওয়ালে ও যত্ন নিলে ভাবি শীঘ্রই সুস্থ হয়ে যাবে। পিচি চেক আপ করে ওয়াহিদ যেতে আমি আমার পিচিকে আমার বুকের সাথে জড়িয়ে ধরে বসে থাকি। ও তার কিছুক্ষণ পরে আমার বউটা জেগে গিয়ে আমার থেকে ওকে দূরে ঠেলে দেয়। কিন্তু আমি সেদিকে খেয়াল না করি ওকে জোর করে খাবার খেয়ে ওষুধ খেয়ে দিই। আর ও তাতেও রেগে গিয়ে অন্য বই ফেলে শুয়ে থাকে। দূর বাবা, ভাল লাগে না। এখনও রেগে আছো? কি করলে যে আমি কি আবার আমার কাছে ফিরে পাবো সেটা তো আমিও জানি না। আর হঠাৎ তখনই চট করে আমার মাথায় বুদ্ধি এসে যায়। আর আমি বইয়ের অভিমান ভাঙানোর প্ল্যান করে ঘুমিয়ে যাই। পরের দিন ভোরবেলা উঠেই বইয়ের রাগ ভাঙানোর পরিকল্পনা বাস্তবায়ন করা শুরু করে দেই। আর রাতে ভাবিকে বলি ওকে নিয়ে ছাদে চলে যেতে। রাতে পিচ্ছি একাই ছাদে চলে যায়। আর সেখানে গিয়ে দেখলো পুরো ছাদটায় বেলুনে বেলুনে ভরে আছে। বেলুনগুলো রেখে আর একটু সামনে এগোতেই দেখি আমি টেবিলের মতো ছাদের মাঝ বরাবর লাভ বেলুন দিয়ে সরি লিখে দাঁড়িয়ে আছি, শুধু তারই জন্য। আর আমার পিচ্ছি বানার আর একটু কাছে আসতেই আমি তাকে লাল গোলাপ দিয়ে প্রপোজ করি। কিন্তু আমার পিচ্ছি তাতে কোনো রিয়াক্ট না করেই আমার হাত থেকে চুমের গোলাপটা নিয়ে রুমে চলে এসে ঘুমের ভান ধরে পড়ে থাকে। আর তার কিছুক্ষণ পরেই আমি ওর বুকে মুখ খুঁজে কান্নাকাটি জুড়ে দিই, কারণ এইসব কিছু আমার জন্য হয়েছে। আর তাই ও খুব রেগে আছে। হঠাৎ কে আমার মাথায় হাত বোলাতে শুরু করে। তাই মাথা তুলে বইয়ের দিকে তাকাতেই দেখি সে আমাকে দেখিয়ে মৃদু মৃদু হাসছে, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি হলো, কাঁদছো কেন ভাইয়া? বইয়ের এই প্রশ্ন শুনে আমি হতভঙ্গের মতো ওর দিকে তাকিয়ে থাকি। কি হলো, চুপ করে আছো কেন? তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো সোনা। ক্ষমা? আর তোমাকে কখনোই না। তোমার এত কান্না আসলে তোমার রিয়ার কাছে গিয়ে কাঁদো, আমার কাছে বসে কাঁদছো কেন? তুমি আমার সব, আর আমি তোমার কাছে বসে কাঁদবো। তোমার কান্না করতে ইচ্ছে করলে বাইরে গিয়ে কাঁদো, আমার কাছে বসে কেঁদো না প্লিজ, কারণ আমার না খুবই ঘুম পাচ্ছে আর আমি এখন ঘুমোতে চাই। কিন্তু কে শোনা কার কথা? আমি সে আমার বইয়ের বুকে মুখ গুজে পড়ে আছি বিছানায়। কিছুক্ষণ পর বউ আমাকে বলে, হয়েছে, যান ভাগেন, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। সোনা, তুমি আমাকে ক্ষমা করে দিলে রেগে রেগে কথা বলছো কেন? আমার ইচ্ছে করছে তাই, আপনি আমাকে মোটেও বিরক্ত করবেন না, গেট ইট। প্লিজ আপনি চলে যান ভাইয়া। কোথাও যাব না আমি। তুমি আমাকে আপনি করে বলছো কেন? আপনি আমার থেকে বয়সে বড় তাই। আমি তোমার থেকে অনেক বড় নই, বড় জোর 10 বছরের বড়। এই তো আপনি বুড়ো ভাম। আপনি নাকি আমাকে কোলে নিয়েছেন, আম্মুকে আমি বলতে শুনেছি। হ্যাঁ নিয়েছি তো, আমার বউকে আমি কোলে নিয়েছি। কারো কোনো সমস্যা? আমার সমস্যা, কারণ আমার বিয়ে হয়েছে আপনার মতো বুড়োর সাথে। দেখো সোনা, আমার বয়স 28, তাই তোমার কোনো বুড়োর সাথে বিয়ে হয়নি। কানের কাছে ঘ্যান ঘ্যান কইরেন না তো, বুড়ো ভাম জানি কোথাকার। তুমি কি রেগে গেলে সবাইকে আপনি আপনি করো, তাই আমাকে আপনি আপনি করছো? আপনি কি এখান থেকে যাবেন, না আমি চিৎকার করে সবাইকে এই ঘরে ডাকবো? তখনই আমি ওকে আমার বুকের সাথে চেপে ধরে বলি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আর যাচ্ছিও না। তাতে তুমি যতই রাগ করো না কেন। প্লিজ ভাইয়া, আমি আপনাকে আর টলারেট করতে পারছি না। আপনি তো জানেন আমি অসুস্থ, তাহলে আপনি এমন কেন করছেন? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে ফেলে কোথাও যাব না আমি। আবারও? আমি কোনো মিথ্যা কথা বলছি না, এটাই সত্যি। আর আমি তোমাকে সত্যি কথাই বলছি। সেদিন রাগের মাথায় আমি তোমাকে উল্টাপাল্টা বলে ফেলেছি, আর সেটা সত্যি নয়। অসভ্য, তুই যা এখান থেকে, মিথ্যুক জানি কোথাকার, বুড়ো জানি কোথাকার, বিরক্তকর জানি কোথাকার। তুমি আমার কথা শোনো।
কি শুনবো ভাইয়া? আসল সত্যিটা তো আমি বাসরেই জেনে গেছি যে আপনি অন্য কাউকে ভালোবাসেন। মানছি আমি বোকা, অত শত বুঝি না, তবে যেটুকু বুঝি সেটুকুতেই চলে যায় আমার। আর যেটুকু বুঝতাম না সেটুকুও বুঝে গেছি আমি, কারণ আমাকে আমার মায়েরা ভালো করে বুঝিয়েছেন। আপনি তো আপনার জানকে বলেছিলেন আমার সাথে বিয়ে হলেও আপনি শুধু ওকেই ভালোবাসেন। সবে তো ঠিক চলছিল, দেন হঠাৎ কি হলো যে আপনি আমাকে নিয়ে পড়লেন? আপনার গার্লফ্রেন্ডের সাডেনলি বিয়ে হয়ে যাওয়ায় কি আপনার মতটা বদলে গেল? তাই আপনি কালকে ওকে সবার সামনে অপমান করে এটাই বোঝাতে চেয়েছেন যে আপনি শুধু আমাকেই ভালোবাসেন? লিসেন, আমি আপনার ভালোবাসার ধার ধারি না মিস্টার খান। এভাবে অবাক হয়ে কি দেখছেন মিস্টার খান? নিজের কানে যেগুলো শুনেছি সেগুলোই আপনাকে বলছি। আপনি কি আপনার মা বাবার খুশির জন্য আমার সাথে সংসার করতে চাইছেন? গার্লফ্রেন্ডের দুঃখে এমনটা করছেন শুনি? তুমি আমার কথা শোনো। আপনার কথা শোনার কিচ্ছু নেই মিস্টার খান, কারণ আপনি একটা কাওয়ার্ড। আগে তো আপনার আমার কথা কম্পিন কালেও মনে পড়েনি, আর এখন যেই আপনার গার্লফ্রেন্ড আপনার মায়া ত্যাগ করে অন্য কাউকে আপন করে নিয়েছে, তখন আপনি আপনার পাত্তারি গুড়িয়ে আমাকে এসে বলছেন যে আপনি আমার স্বামী, আপনি আমাকে ভালোবাসেন। হ্যাঁ, আপনার আমাকে চাই, আমার উপরে অধিকার ফলানো চাই। শুনুন, আপনার এই মিনিংলেস কাজকর্মগুলো অন্য কোথাও গিয়ে করবেন, আমার কাছে না, কারণ আমি কোনো ফেলনা নয়। গট ইট। আপনার সাথে থাকতে হয় আমার, তাই দূরে দূরে থাকবেন। কখনো মনের ভুলেও স্বামীর অধিকার নিয়ে দাবি জানাতে আসবেন না, কেমন? আর আমারও আপনার বইয়ের অধিকার চাই না। গট ইট। তারপরে আবারও ফ্লোরে মাদুর বিছিয়ে কাঁথা মুড়ে দিয়ে শুয়ে পড়ে। এসব কি হচ্ছে আল্লাহ? যখন আমি আমার ভুলগুলো বুঝতে পেরে নিজেকে ওর হাতে তুলে দিয়েছি, তখনই আমাকে দৌড়ে ঠেলে দিল। আমি কি ওর এবং ওর ভালোবাসা পাওয়ার যোগ্য নই? এবার আর ওর কোনো কথা শুনবো না, আমার অধিকার আমি আদায় করেই নেব। তারপর আমি নিচে যাই এবং গিয়ে ওকে জোর করে কোলে তুলে নিই। তারপর আবারও ফ্লোরে মাদুর বিছিয়ে কাঁথা মুড়ে দিয়ে শুয়ে পড়ে। এসব কি হচ্ছে আল্লাহ? যখন আমি আমার ভুলগুলো বুঝতে পেরে নিজেকে ওর হাতে তুলে দিয়েছি, তখন ও আমাকে দৌড়ে ঠেলে দিল। আমি কি ওর এবং ওর ভালোবাসা পাওয়ার যোগ্য নয়? আজ রাতে কিছুতেই ঘুম হবে না আমার। কি করে হবে? যাকে আমার প্রয়োজন সে তো আমার কাছে নেই। এসব ভাবতে ভাবতে খেয়াল করে দেখি আমার পিছিটা ঘুমিয়ে ঘুমিয়ে কাঁপছে। তাই ওকে আমি কোলে তুলে বিছানায় এনে শুয়ে দিই, আর ও ঘুমের মধ্যেই আমার নিয়ন মনে করে আদর করতে থাকে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি আমার পিছিটাকে বাচ্চাদের মতো হাত পা গুটিয়ে আমার কোলের মধ্যে ঘুমিয়ে আছে দেখতে পাই। তাই আমি ওর গালে আলতো করে চুমুকে দিই, আর তখনই উঠে গিয়ে আমাকে বকা দিয়ে বলে, নিজের লিমিটের মধ্যে থাকবেন, গাছুয়ারি করবেন না, কেমন? তুমি তো আগে এমনটা ছিলে না, এমন কেন করছো সোনা? ও, সেটা আপনি জানেন না বুঝি? আপনার জন্যই তো এত কিছু, এরই মধ্যে ভুলে গেলেন আপনি? ওর প্রশ্নের তো দিতে না পেরে বোকার মতো তাকিয়ে থাকি আমি। কি হলো, চুপ করে আছেন কেন ভাইয়া? দেখো, তুমি আমাকে ভাইয়া বলে ডাকবে না কেমন? টপিক চেঞ্জ করলেন কেন? আমি আমার প্রশ্নের উত্তর চাই। আর তখন আমার পিচ্ছি বউয়ের ফোনটা বেজে ওঠে। ও ফোনটা রিসিভ করে বলে, তুই একটু ওয়েট কর, আমি এক্ষুনি আসছি। তুমি এই অসুস্থ শরীরে কোথায় যাচ্ছ সোনা? দ্যাটস নাফ অফ ইউর বিজনেস মিস্টার খান। আমার পিছিটা আমাকে এভাবে ইগনোর করলো। তার কিছুক্ষণ পর আমার পিছিটা ফ্রেশ হয়ে নিজের শাড়ি পরে বাথরুম থেকে বের হয়ে আসে। আমি অবাক হয়ে ওর দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে আছি। সেটা বুঝে উঠতে পেরে ও আমাকে ফেলে চলে যায়। জানি না আমার অভিমানীটা কোথায় গেল, আমাকেও তা বলে গেল না। এখন আমি জানবো কি করে যে আমার সোনাটা কোথায় গেল? তখন আম্মা এসে আমাকে বলে যে, বাবা, তোর পিচ্চিটা তো একা একাই ইউনিভার্সিটিতে চলে গেছে ক্লাস করার জন্য। কি ও ইউনিভার্সিটিতে ক্লাস করতে গেছে? হ্যাঁ বাবা, তাই ওকে অফিস থেকে আসার সময় সাথে করে নিয়ে আসিস, কেমন? হ্যাঁ আম্মু, ঠিক আছে। দুপুর অফিসে ইম্পর্টেন্ট ডিল সাইন করার পর পিচ্চিটাকে নিতে ইউনিভার্সিটিতে চলে যাই। সেখানে গিয়ে দেখি আমার পিচ্চি বউটা ওর বন্ধুদের সাথে ক্যান্টিনে বসে হাসাহাসি করছে, ও আড্ডাও দিচ্ছে, কিন্তু আমাকে চোখ তুলেও দেখছে না। শোনা, তুমি কেন এমন করছো? আমি কি এতটাই খারাপ যে আমাকে ভালোবাসা যায় না? তখনই সামনে তাকে দেখি আমার পিচ্চি বউ একটা ছেলের বাইকে বসে কোথায় যেন যাচ্ছে। তাই তখন আমি ওদের ফলো করতে শুরু করি। ফলো করতে করতে বাসায় পৌঁছাই। বাসায় পৌঁছতেই কোনো মতে গাড়িটা পার্ক করে রুমে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি আমার পিচ্চিটা মাত্র শাওয়ার নিয়ে বাথরুম থেকে বের হয়েছে। আর তখনই আমি ওকে জড়িয়ে ধরে বলি, কি হয়েছে ছেলেটা? কি হয় তোমার? রিয়া আপনার কে হয়? ছেলেটাও আমার তাই হয়। শোনো বউ, তুমি মোটেও মজা করবে না কেমন? কারণ আমি ভালো করে জানি যে ও তোমার বন্ধু। তাহলে আপনার বাজে বকার মানে কি শুনি? কি আপনি কি প্রমাণ করতে চান শুনি? আমি তোমাকে ভালোবাসি, আর আমি এটাই। হয়েছে প্রমাণ করা। আপনি এখন আসতে পারেন, আর কিছু দরকার নেই প্রমাণ করার। সো গুড বাই। তুমি এমনটা কিছুতেই করতে পারো না, কারণ আমি তোমার স্বামী। তোমাকে তো আমি আগেই বলেছি স্বামীর অধিকার নিয়ে কখনোই আমার কাছে আসবে না তুমি।
তোমার যেমন আমাকে প্রয়োজন নেই, আমারও তেমন তোমাকে প্রয়োজন নেই। আর এই কথাটা ভালো করে তোমার মাথায় ঢুকি। আমি কি বলছি আমার তোমাকে প্রয়োজন নেই? ওহ, শাট আপ অ্যান্ড প্লিজ লিভ মি অ্যালং মিস্টার স্বামী। পিচি বউয়ের কথায় অভিমান করে আমি ওকে ছেড়ে বাসা থেকে বেরিয়ে যাই। রাত 10টা নাগাদ আমি ড্রিঙ্ক করে সিগারেট টানতে টানতে বাসায় এসে আমাদের বেডরুমের দরজা ধাক্কাতে থাকি। আর তখনই আমার বউ দরজা খুলে বেরিয়ে এসে বলে, সত্যিই তোমার কোনো যোগ্যতা নেই আমার স্বামী হওয়ার, আমার ভালোবাসা পাওয়ার। তুমি একটা খুবই বাজে লোক। আমি যেগুলো পছন্দ করি না সেগুলো সবই আছে আপনার মধ্যে, তাই তো এখন ড্রিঙ্কস করে এসে মাতালের মতো বিহেভিয়ার করছেন। বউ আমি মাতাল নই, আমি তোমাকে ভালোবাসি। করছো বাসো, তাই তো এভাবে ছাইপাশ গিলে এসেছো ভাইয়া। তার উপরে সিগারেটও খাচ্ছ তুমি। আমি কিছু খাবো না, প্রমিস করছি। শুধু তুমি আমাকে বলো তুমি আমাকে অনেক ভালোবাসবে, আমাকে পেলে কারো কাছে যাবে না। তুমি কি কানা? দেখো না আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি পালিয়ে যাব বলে। এই মেয়ে, মেরেই ফেলবো যদি আমাকে ছেড়ে চলে যেতে চাও। যাচ্ছি তো, চোখে দেখো না তুমি। আর তখনই আমি আমার পিচি বুককে জড়িয়ে ধরতে যাই। ও আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে দরজা লাগিয়ে রুমে চলে যায়। আর আমিও দরজা ধাক্কাতে ধাক্কাতে কান্না করতে থাকি। কিন্তু শয়তানিটার দরজা খুলছেই না দেখে মেজাজটা বিগড়ে যায় আমার। তাই আমি রাগে ফায়ার হয়ে আবারও বাসার বাইরে এসে পাইপ বেয়ে দোতলায় আমাদের রুমে চলে যাই। আর সেখানে যেতেই দেখি আমার পিচিটা সোফায় শুয়ে শুয়ে আমার জন্য কাঁদছে। সত্যি আমি খুব খারাপ, কারণ আমার পিচিটা আমার জন্য কষ্ট পাচ্ছে। তাই আমি তখনই দৌড়ে গিয়ে গলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে পাগলের মতো চুমু খেতে থাকি। আরও তখনই আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, অসভ্য, তুমি আমার কাছে আসছো কেন ভাইয়া? তুমি খুব খারাপ। তোমার থেকে ওই বাজে বাজে সাইপাসের গন্ধ আসে, সেটা কি তুমি জানো? আর তখন আমি ফ্রেশ হতে বাথরুমে চলে যাই। ফ্রেশ হয়ে এসে তেঁতুল টোক খাই। আর সাথে সাথে মদের নেশাটুকু কেটে যায়। নেশা কেটে যেতেই আমি আমার পিচি বউয়ের পা দুটো জড়িয়ে ধরে বলি, আমাকে তুমি ক্ষমা করে দাও শোনা। তোমার কষ্ট হয় এমন কোনো কাজ আমি আর কখনোই করবো না, প্রমিস। অসভ্য, তুমি প্রমিস করেই ভাঙার জন্য। তুমি খুবই খারাপ ভাইয়া। আচ্ছা আমি খারাপ, তুমি আমাকে প্রমিস করো আমাকে তোমার কাছে রাখবে। আমার বয়ে গেছে তোমার মতো পচা ভাইয়াকে আমার কাছে রাখতে। কেন আমাকে তোমার কাছে রাখবে না কেন? কারণ ফুপি আম্মু না মানে আম্মু আমাকে বলেছে যে ছেলেরা বউ ফেলে অন্য মেয়েদের সাথে মিশে তারা অনেক খারাপ হয়। তাই তুমিও অনেক খারাপ ভাইয়া। আই হেট ইউ। বাট আই লাভ ইউ। তুমি আমাকে আবারও পচা কথা বলেছো? না মানে আমি তোমাকে ভালোবাসি বলেছি। হো তাই? মিথ্যুক জানি কোথাকার। তখন আমি ওর পা দুটো আবার আমার বুকের সাথে জড়িয়ে ধরে ওর পায়ে চুমু খেয়ে বলি, তুমি আমাকে মারবে কাটবে শাস্তি দেবে তোমার কাছে রেখে দাও, এভাবে আমাকে দূরে ঠেলে দিও না শোনা। আর তখনই আমার গায়ে আলতো করে চুমুকে দিয়ে বলে, তাই নাকি গো? তাহলে যাও গিয়ে তোমার ফেভারিট গানে ডান্স করে দেখাও। কি বউরে বাবা, নিজের বরকিতে ডান্স করায়। আর তখন আমার পিচিটা আমাকে বলে, ভাইয়া যাও না গিয়ে লুঙ্গি ডান্স করো না গো। আই ওয়ান্ট টু সি ইউ লুঙ্গি ডান্স। ইয়ে মানে লুঙ্গি ডান্স আবার করে কেমনে? মায়ের খাবা, খেলে ডান্স এমনিতেই বের হইয়া যাইবে। শোনো বউ, আমি মায়েরও খাবো না ড্যান্সও করবো না, ঘট ইট। না করলে না করবা, তাতে আমার কি ভাইয়া? আমার কিছুই না। গুড নাইট। আমি মানা করে কি আবারও রেগে গেল আমার উপরে? এমনিতেও আমাকে ভুল বুঝে বসে আছে, তার উপরে আমি আর ভুল বুঝে সিচুয়েশন দিন দিন বাড়িয়ে তুলছি। আমি তো এই রিয়ার কথা কত উঠবোস করছি, আর এখন আমি আমার বিয়ে করে বইয়ের কথা উঠবোস করতে পারছি না। এতে তো আমাদের মধ্যকার দূরত্ব খুবই বেড়ে যাবে, আরও আমাকে ঘৃণা করবে। আর তখনই লাইটটা অফ হয়ে যায়। আর আমি ডিম লাইটের আলোতে খেয়াল করে দেখি যে আমার পিচি বউ লাইটের আলোতে অসুবিধা হয়, লাইটগুলো অফ করে ডিম লাইটগুলো জ্বালাচ্ছে। সো বেশ ভালো করে বুঝতে পারছি রেগে আছে সে। তাই তো আমাকে চোখ তুলেও দেখছে না ম্যাডাম। আর এভাবেই কিছুক্ষণ কেটে যাওয়ার পর আমি আমার পিচি বউয়ের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরি। আর তখনই খেয়াল করে দেখি যে আমি আমার বইয়ের বদলে আমাদের মাঝখানে রাখা কোলবালিশটিকে জড়িয়ে ধরেছি। আমাদের মধ্যে কি সত্যি এতটা দূরত্ব এসে গেছে যে ও আমাদের মাঝে বাংলাদেশ ভারতের বর্ডার তৈরি করে রাখছে? আমি তো এই দূরত্বটা কিছুতেই মেনে নিতে পারছি না। এখন কি করে আমি ওর রাগ ভাঙাই? আল্লাহ তুমি আমাকে পথ দেখাও প্লিজ। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি লুঙ্গি নাচ মানে লুঙ্গি পরে লুঙ্গি নাচ করা শুরু করে দিই। আর তখন আম্মু এসে আমাকে বলে, বাবা তুই কি পাগল হয়ে গেছিস? সে সকাল সকাল ঘুম থেকে উঠেই তাণ্ডব করা শুরু করেছিস? এ মানে আম্মু কি করব তুমি বলো? তোমার আদরে বৌমা তো এখন আমার উপরে রেগে আছে, আর তাই তাকে হ্যাপি করতে লুঙ্গি ডান্স ছিলাম আর কি। তা যার জন্য এত কিছু সে কি বাড়িতে আছে বাবা? ওই তো কাঁথা মুড়িতে বিছানায় ঘুমিয়ে আছে, দেখো না তুমি? কই, আমি তো কিছুই দেখি না বাবা। আর তখনই আমি আমার পিচি বউয়ের গায়ের কাঁথাটা সরিয়ে দিই। কাঁথাটা সরাতে আম্মু আমাকে এসে বলে, তুই যাকে খুঁজছিস সে তো ভোরেই তার ইউনিভার্সিটিতে চলে গেছে। তুমি কি বলছো আম্মু? যেটা সত্যি সেটাই বলছি বাবা। তোর আব্বু ওকে মিটিংয়ে যাওয়ার সময় সাথে করে নিয়ে গেছেন। কিন্তু ও তো এত সকালে ইউনিভার্সিটিতে কেন গেল?
ওর একটা ক্লাস আছে তাই। ও আচ্ছা, কিন্তু আমাকে তোমরা ডেকে দিলে না কেন? মেয়ে আমার মানা করেছিল, তাই তো আমার ডাকিনি বাবা। ও বললো আর তোমরা শুনে নিলে আম্মু? ও নইলে বাচ্চা, তোমরাও কি বাচ্চা? আর তখনই আম্মু আমার অবস্থা দেখে আস্তে আস্তে রুমে চলে যায়। তাই আমি ওর আগে ফায়ার হয়ে যাই। তাই সকালে ব্রেকফাস্ট না করে অফিসে চলে যাই। অফিসে যেতে শুনি ম্যানেজার অফিসিয়াল পেপারসে গন্ডগোল করে ফেলেছে। আর এটা শুনে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। তবুও নিজেকে সামলে নিয়ে অফিসের কাজে মনোনিবেশ করতে থাকি। কাজ শেষে রাতে বাসায় ফেরার পথে দেখি ওই রিয়াটা আবারও এক বুড়োর সাথে রাস্তায় আগলা পিরিত করছে। তাতে আমার কি? তবু এইসব দেখে মেজাজটা বিগড়ে যায় আমার। আর আমি বাসায় যেতেই আমার পিচ্চি বউটা আমাকে জড়িয়ে ধরে দুটো শাড়ি দেখিয়ে বলে, কালকে আমি ওটা পরবো না ভাইয়া, তুমি কিন্তু ওটা মানে ওই পাঞ্জাবিটা পরবে কেমন? এ মেয়ে, এসব কি বলছো তুমি? তোমার সাথে সংসারে আমি কোথাও যাবো না, বুঝেছো? আর তোমাকেও যেতে দেবো না। সো যাও, এগুলো ঢুকিয়ে রাখো কেমন? ভাইয়া তুমি এভাবে বলছো কেন? কি করেছি আমি? দেখো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তাই আমি আর কোনো ঝামেলা করতে চাই না, বুঝেছো তুমি? শোনো, তোমার এই ঝামেলার ধার ধারে না আমি। আর তোমার ক্ষমার কোনো প্রয়োজন নেই আমার। তাই আমার থেকে দূরে দূরে থাকবে কেমন? তখন আমাকে আদর করে চুমু খেয়ে বলে, তোমার কি হয়েছে ভাইয়া? তুমি এমন বিহেভিয়ার করছো কেন? তখনই আমি ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলি, বললাম না আমার থেকে দূরে দূরে থাকবে, যাও এখান থেকে, বাজে মেয়ে জানি কোথাকার। তারপর আমি ওকে ফেলে ছাদে চলে যাই। ও গালে হাত দিয়ে রিয়ার কথা ভাবতে ভাবতে বসে যাই যে ও এত খারাপ, আর ওর টাকার জন্য এত নিচে নামতে পারে, যে ওর বাবার বয়সী লোকদের সাথে, ছি, এগুলো ভাবা যায়? এসব ভাবতে ভাবতে সকাল হয়ে যায়। আর আমি ফ্রেশ হয়ে অফিসেও চলে যাই। অফিসের মিটিং শেষে রাত 8টা নাগাদ পিছিয়ে ইউনিভার্সিটির সম্বন্ধে আসার সময় দেখি বসন্ত বরণ ও পিঠা উৎসবের কনসার্ট হচ্ছে। তাই আমি গাড়ি পার্ক করে ইউনিভার্সিটির গেটে চলে যাই। তখনই অনু এসে আমাকে বলে, ভাইয়া মিষ্টিকে এতটাই অসুস্থ যে ও আজকে অনুষ্ঠানে এলো না, সাথে আপনাকেও নিয়ে এলো না। দেখেন না ভাইয়া, আমরা সময় আমাদের হাজবেন্ডকে নিয়ে এসেছি, শুধু আপনার বউটাই আপনাকে নিয়ে আসেনি। তখন আমার কাল রাতের কথা মনে পড়ে যায়। আর আমি অনুকে বাহানা দিয়ে বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। কাল রাতে আমি রিয়ার ওপারের রাগটা আমার পিসের উপর ঝেড়েছি। আর তাইও আজকের অনুষ্ঠানে আসেনি। কত সুন্দর সুন্দর দুটো শাড়ি ও পাঞ্জাবি পছন্দ করেছিল আমাদের, আর আমি ওকে শুধু শুধু বকা দিয়ে কষ্ট দিয়ে ফেললাম। জানি না বাসায় গিয়ে কী আছে আমার কপালে। তবে যাই হোক না কেন, আমি আমার পিচ্ছির জন্য সব কিছুই ফেস করতে রাজি। আফটার অল, আমার এত বদমেজাজের জন্য আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে। আর এতে আমার পিচ্ছিটার কোনো দোষ নেই, সব দোষ আমার, সব ভুলই আমার। কারণ রিয়ার সাথে আমার সমস্ত সম্পর্ক চলে যাওয়ার পরে আমি রেগে গেলে কথায় কথায় আমাদের মধ্যে ও কেটে নিয়ে আনি, আর তাতে আমার বউটা আমার থেকে দূরে সরে যায়। তাই আমাকে আমার আগে ফায়ার হওয়া কন্ট্রোল করতে হবে, যে কোনো মূল্যেই করতে হবে। কেন আমার পিচ্ছিটার কোনো উল্টাপাল্টা ডিসিশন নিয়ে আমি তো পাগল হয়ে যাব। আমি ওকে ছাড়া থাকতে পারবো না কিছুতেই। তাই আমি বাসায় পৌঁছাতেই হলে ছুটে যাই। সেখানে ছুটে যেতে দেখি গালাতে সেই সুন্দর শাড়ি দুটো মীরাপুর হাতে। তখন আমি গিয়ে মীরাপুর কাছে জিজ্ঞাসা করি, তুমি এগুলো কোথায় পেয়েছো মীরাপু? ভাই, তুই তো জানোস আমি শাড়ি পরি না, তাই ভাবির কাছে গিয়েছিলাম ইউনিভার্সিটির বসন্ত বরণ ও পিঠা উৎসবের অনুষ্ঠানে শাড়ি পরে সাজার জন্য। তাই ভাবি আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়ে এই শাড়ি দুটো আমাকে গিফট করেছে। আপুর কথা শুনে নিজেকে মস্ত বড় অপরাধী বলে মনে হচ্ছে আমার। তাই আমি তখনই আমাদের রুমে চলে যাই। রুমে গিয়ে দেখি বউ আমার বই পড়ছে। ইচ্ছে করছে ওকে আমার বুকে জড়িয়ে মনের সমস্ত কথাগুলো খুলে বলে মনের সব ভালোবাসা ঢেলে দেয় ওর উপর, কিন্তু সাহস করে ওর কাছে যেতে পারছি না। কি করব আমি? কিছুতে বুঝতে পারছি না। ও আমার কথায় কষ্ট পেয়ে ওরই সবচেয়ে পছন্দের শাড়ি দুটো মীরা আপুকে দিয়ে দিয়েছে। কি করব আমি? কি করলে ওকে আমি আমার কাছে পাবো? তাই কোনো উপায় না পেয়ে আমি শাওয়ানিতে অষ্টমে চলে যাই। শাওয়ার শেষে বেরোতেই দেখি পিচ্ছি আমার ঘরে নেই, হয়তো ডিনার করতে ডাইনিংয়ে চলে গেছে। তাই আমিও তাড়াতাড়ি ডাইনিংয়ে চলে যাই, কিন্তু সেখানে গিয়ে দেখি বউ আমার সেখানেও নেই। তাহলে ও গেল কই? তখন আম্মু এসে আমাকে রেগে রেগে বলে, তুমি যাকে খুঁজছো সে তো তার রুমে, তাই তুমি তোমার খাওয়া খেয়ে যাও। আম্মু কি ডিনার করেছে? বলছি না তুমি তোমার খাওয়া খাও। কে কি করলো সেটা দেখার সময় আছে নাকি তোমার? আম্মু, চুপচাপ খেতে দিয়েছি, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। কথা বাড়িও না কেমন? আম্মুর বকা খেয়ে শুধু স্যুপ খেয়ে রুমে চলে আসি, কারণ আমার কিছুই ভাল লাগছে না। পিচ্ছিটা কি ডিনার করেছে? কেউ তো কিছু বললো না আমায়। আচ্ছা, জ্বরটা কি কমেছে? এসব ভাবতে ভাবতে রুমে গিয়ে দেখি পিচ্ছি বউটা আমার ওর বই খাতাগুলো গুছিয়ে রাখছে। তাই আমিও ঝটপট আমাদের বিছানায় গিয়ে শুয়ে পড়ি। তার কিছুক্ষণ পরে লাইটটাও অফ হয়ে যায়। আশ্চর্য, আমার পিছিটা তো আমার কাছে শেষ হলো না, তাহলে গেল কই? তাই তখনই ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে বিছানা থেকে নেমে যেতে দেখি বউ আমার পায়ের কাছে কম্বল বিছিয়ে আরেকটা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে।
এই দৃশ্য দেখে কেঁদে ফেলে আমি। কেন আমার কথায় কষ্ট পেয়েছে, তাই এমনটা করেছে। কাল রাগের মাথায় কী সব বলেছি, সেই সব শুনে আমার থেকে দূরে সরে থাকছেও। আমি তো কখনো এমনটা চাইনি। আর আমি ওকে সাহস করে বলতে পারছি না যে তুমি আমার কাছে এসে ঘুমাও। তুমি তো অসুস্থ, তুমি এমনটা করলে আরও অসুস্থ হয়ে পড়বে। সাহস করে কি বলবো, নিজের দোষী সে অধিকার খুঁয়েছি আমি। তাই আমার পিছিয়ে ঘুমোতেই আমি আমার ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে ওর কাছে গিয়ে ওকে বুকে চড়ে আলতো করে চুমু খেয়ে কেঁদে ফেলি। আর আমি খুবই আলতো করে ওকে আমার কাছে আগলে রাখি, যাতে ও বুঝতে না পারে যে আমি ওর এতটা কাছাকাছি আছি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পিছিটা আমার কোলের মধ্যে নেই। হোমা গেল কই? তাই আমি তাড়াতাড়ি ফ্লোর থেকে উঠে নিচে চলে যাই। নিচে যেতেই দেখি আম্মুকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। তাই আমি রুমে এসে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমার বউকে শুনে শুনে বলি, আম্মু আমি অফিসে যাচ্ছি, যাচ্ছ তো? তোমার কিছু লাগলে আমাকে বলো, আমি এনে দেবো, কেমন? তুমি এনে দিবে কেন? তোমার আব্বু কি হারিয়ে গেছে? হ্যাঁ আল্লাহ, আমার বউটা কি বোঝে না যে আমি ওভাবে এই কথা কেন বলছি? আর আম্মু কি বোঝে না আমি এই কথাগুলো তার ওয়ান অ্যান্ড অনলি আদরে বৌমাকে বলছি? তোর বাবা ভাল লাগে না। তাই তখন আমি অফিসে চলে যাই। মা, আমি তো তোকে স্বামীর মর্ম বুঝিয়েছি, তবুও তুই এমন করেছিস কেন? এমন করবো না তো কি তোমার ছেলেকে মাথায় তুলে নাচবো আম্মু? তুমিই বলো, কথায় কথায় রিয়া রিয়া আর রিয়া, এরকম করলে এমন স্বামী নিয়ে থাকা চাই? বলো আম্মু। তাই বলে তুই ওকে ভাইয়া বলে ডাকবি? হ্যাঁ ডাকবো, এখন ভাইয়া বলে ডাকছি, আগামী বছর থেকে আঙ্কেল বলে ডাকবো, কেমন? নিজের স্বামীকে এমন বলে না মা। ও তোর স্বামী, আর তোকে কতটা ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। কচু ভালোবাসে, মোটেও ভালোবাসার কথা বলবে না তুমি। অবশ্যই এতে তোমার দোষ কি? তোমার ছেলে, তুমি তো তারই সাইডেই যাবে, তাই না? না মা, তোর আম্মু তার ছেলের সাইডে থাকলেও আমি আমার মেয়ের সাইডে থাকবো। চলো তাহলে। কোথায় যাবি মা? কোথায় আবার? আমাকে এখনই আমার বাপের বাড়ি দিয়ে এসো। আচ্ছা মা, তাহলে চলো। তুমি কি করছো ইমনের আব্বু? তোমার ছেলে তো পাগল হয়ে যাবে। পাগল হয়ে যাবে হয়নি তো, তাই না? তা বলে তুমি এভাবে? দেখো আম্মু, আমাদের জন্য তুমি তোমার স্বামীর সাথে ঝামেলা করো না, কেমন? কিন্তু মা। কোনো কিন্তু তিন্তু বুঝি না আম্মু। তোমার ছেলে যেন শুনে এমনটা করছে, ও কথায় কথায় আমাদের মাঝে অন্য আরেকজনকে টেনে আনছে। এটা কি ঠিক আম্মু? তুমিই বলো। তোমার ছেলে যদি আমাকে ভালোবাসা আদর করে বলে যে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়, তাই বলে তুমি অভিমানী হয়ে থাকবে? তাহলে তো আমি সব কিছু ভুলে যাই। তা না, কথায় কথায় ঝামেলা বাড়িয়ে দূরত্ব সৃষ্টি করছে। শোনো আম্মু, তোমার ছেলে যদি এভাবে থাকতে চায়, থাকতে পারে, আমার কোনো সমস্যা নেই। তবে তোমার ছেলেকে বলে দিও, মনের ভুলেও যেন আমার রাগ ভাঙাতে আমার বাপের বাড়ির না চায়। তাহলে গেট দিয়েই তাড়িয়ে দিব তোমার একমাত্র ছেলেকে। অনেক সহ্য করেছি, আর না প্লিজ আম্মু। তোমার ছেলে যখন এতই রিয়াকে পছন্দ, তাহলে আমাকে বিয়ে করে বসে আছে কেন? তোমার ছেলেকে বলো আমাকে ডিভোর্স দিয়ে রিয়াকে বিয়ে করে সুখে শান্তিতে থাকতে, কেমন? কারণ ওর মতো লোকের সাথে আমি আর থাকতে পারছি না আম্মু। কারণ আমি যতই সব কিছু ঠিক করার চেষ্টা করছি, তোমার ছেলে ততই সব কিছু বিগড়ে দিচ্ছে। তাই আমার পক্ষে ওকে আর সহ্য করা সম্ভব নয় আম্মু। তারপর আমি আমার শ্বশুর আব্বুকে নিয়ে বাবার বাড়িতে চলে আসি। বাবার বাড়ি পৌঁছাতেই ফোনটা বেজে ওঠা। ফোনটা হাতে নিতেই দেখি ওই শয়তান ডেভিলটার ফোন। তাই আমি আমার অভিমানের ঠেলায় ফোনটা সুইচ অফ করে রেখে দিই। আশ্চর্য, এতক্ষণ তো ফোনটা বাজছিলই ওর, এখন আবার সুইচ অফ বলছে কেন? ও হ্যাঁ, সে তো আমার উপরে রেগে আছে, তাই হয়তো ফোন সুইচ অফ করে বসে আছে। রাতে আমি আমার সমস্ত অফিসিয়াল ওয়ার্ক শেষ করে বাসায় ফিরে যাই। বাসায় যেতে রুমে গিয়ে দেখি বউ আমার সেখানে নেই, হয়তো অন্য কোনো কাজে বিজি আছে সে। তাই আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ছাদে চলে যাই। সেখানে গিয়ে দেখি বউ আমার সেখানেও নেই। তাহলে গেল কই? তখনই আব্বু এসে আমাকে বলে, বাবা, বৌমাকে ওর বাবার বাড়ি দিয়ে এসেছি। কেন আব্বু? আমি ওকে ছাড়া না মানে? আমি তো ওকে সেখানে দিয়ে আসতে পারতাম। তোমার সাথে যাবে না বলে তো আমি ওকে নিয়ে গেছি। এতটা রেগেছো আমার উপরে যে আমাকে না বলে সোজা বাবার বাড়ি চলে গেল? আমি যে শাড়ি আর গাজরাটা ওর জন্য আনছি, ওগুলো পরবে কে? গজরার ফুলগুলো তো শুকিয়ে যাবে, ওর আর পরাই হবে না। কি হলো বাবা, কি এত ভাবছিস? অফিসে কিছু তো খাওয়া হয়নি তোমার, সো ডিনার করবে না? ডিনারে চলো। ডিনার না যাই করবো আমি, যাকে আমার চাই সেই তো এখানে নেই, তাকে ছাড়া আমার চলবে কি করে? তাই আমি তখনই আব্বু আম্মুকে বাহানা দিয়ে শ্বশুরবাড়িতে চলে যাই। আমি সেখানে যেতেই সবাই আমাকে দেখে খুশি হয়ে যায়। শুধুমাত্র আমার বউটাই বাংলার পাঁচের মতো মুখ করে রুমে চলে যায়। কেন এখন আমার উপরে রেগে আছে? তাই ওর রাগ ভাঙাতে আবারও সবাইকে বাহানা দিয়ে রুমে চলে যায়। সেখানে যেতেই দেখি আমার বউটা লাইট অফ করে ঘুমিয়ে পড়েছে। এত রাগ ওর যে আমাকে এভাবে ইগনোর করছে।
তাই আমি আমার ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে আস্তে আস্তে ওর কাছে গিয়ে গজরাটা ওর চুলে পরিয়ে শাড়িটা চেঞ্জ করে ওকে বুকে জড়িয়ে ওর গালে চুমু খেতে থাকি। চুমু খেতে খেতে এক পর্যায়ে ওর ঠোঁটের কাছে চলে যায় এবং ওর ঠোঁট জোর আমার দখলে নিয়ে নেই। এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর দেখি আমার পৃথিবীর কোনো হেলদোলই নেই। আচ্ছা, এই কি এতটাই অনুভূতিহীন যে আমার কোনো স্পর্শই ফিল করতে পারছে না? আমি সে কখন থেকে ওকে পাগলের মতো চুমু খেয়ে যাচ্ছি, ওকে আমার সাথে জড়িয়ে রাখছি, আর ও তো আমাকে ছুঁয়েও দেখছে না। মিস্টার খান, ও তুমি যাই করো না কেন, আমি তোমাকে মনের ভুলেও ছুঁয়ে দেখবো না, জাস্ট বিকজ অফ আই হেট ইউ। তখন এই ডেভিল শৈতানটা আমাকে আস্তে আস্তে করে ডেকে তুলে বলে, পিচ্ছি বউ, দেখো না আমি তোমার কাছে আসছি। আসছেন কেন? আমি কি আপনাকে আসতে বলেছি? আমি তো বলিনি আপনি এখানে আসেন। আমার তোমাকে স্যার কিছুই ভালো লাগে না, তুমি কি সেটা জানো? আপনার ভালো না লাগলে আমি কি করতে পারি? আপনার ভালো লাগার লোকের তো অভাব নেই, তাহলে আমার কাছে আসছেন কেন? বউ, তোমার শরীর। ও, তাহলে আপনি আমার শরীরের জন্য না মানে নিজের শারীরিক চাহিদার জন্য এখানে এসেছেন? তাহলে যেটার জন্য এসেছেন সেটা করে চলে যান। আফটার অল আমাকে বিয়ে করে বইয়ের ট্যাগ তো লাগিয়ে রেখেছেন, সো যা মন চাই সেটাই করেন, কেমন? তুমি আমাকে বলবো যে শোনা, তুমি আমার কথাগুলো শোনো। কি শুনবো? কিচ্ছু শোনার নেই আমার। আমি চাইলেও আপনাকে ডিভোর্স দিতে পারছি না, কারণ আমার 14 গোষ্ঠী আপনাকে চোখে হারাচ্ছে। তুমি একে আমাকে ডিভোর্স দেবে? হ্যাঁ দিব, কারণ আপনার মতো লোকের সাথে কিছুতেই থাকা যায় না। কেন থাকা যায় না আমার সাথে? কারণ আপনি একটা বাজে ও খারাপ লোক। তাহলে তোমার এই বাজে লোকটাই তোমাকে তার সাথে থাকার জন্য ব্যবস্থা করে নেবে, কেমন? মানে? তারপর আর ওকে মানে বোঝানোর সুযোগ না দিয়েই জোর জবরদস্তি করে আমার স্বামী হওয়ার অধিকার আদায় করি আমি। কেন আমাকে ছেড়ে চলে যেতে চাইছে, আর আমি ওকে ছেড়ে কিছুতেই থাকতে পারবো না। আমার দৃঢ় বিশ্বাস আমার সন্তান ওর কোলে এলে ও আমাকে ছেড়ে কোথাও যাবে না। তাই আমি আমার বউকে আমার কাছে পাওয়ার জন্য ওর সাথে জানোয়ারের মতো আচরণ করেছি, যাতে ও আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভুলেও না আনে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পিছিটা ও শাড়িটা বুকে জড়িয়ে ডুকরে ডুকরে কাঁদছে। তখন আমি ওকে আমার কোলে তুলে নিয়ে বলি, তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইলেও আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কখনোই না, বিকজ আই লাভ ইউ। আর হ্যাঁ, বলে ওই ডিভোর্সের কথা মুখে আনবে না, আর আনলে আমার চেয়ে খারাপ কেউই হবে না। তুমি কেন বোঝো না আমি তোমাকে ভালোবাসি? কেন আমাকে এভাবে দূরে ঠেলে দাও? আমিও তো একটা মানুষ, আমারও তো সহ্য সীমা আছে, তাই না? আমি তো কখনোই জোরাজুরি করতাম না তোমার সাথে। তুমি আমাকে রাগিয়ে দিয়েছো, আর আমি রেগে কি এত কিছু করে ফেলেছি? আর আমি শুধু তোমাকে ভালোবাসি, তোমার শরীরকে না। কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলো। ও কিছু বলছে না দেখে অনেকভাবে ওকে কথা বলানোর চেষ্টা করি, কারণ আমি যে জানি ও আমার আচরণে কষ্ট পেয়ে ভাবে পাথরে বসে আছে। হয়তো ও এক্সপেক্টই করেনি যে আমি এমন কিছু করব। আর তখনই নিশাভাবে ডাক পড়ে যায়, আর তাই আমি ওকে কোলে করে বাথরুমে নিয়ে গিয়ে গোসল করে আনি। আর ওকে শাড়ি পরাতে যেতেই ও আমাকে বলে, আপনি প্লিজ আমাকে ছোবেন না। কেন ছোবো না? আমি তোমার স্বামী। কারণ আমার নিজেকে অপবিত্র নোংরা ডাস্টবিন বলে মনে হচ্ছে। তুমি কি বলছো সোনা? আমি তোমার স্বামী, আর স্বামী ছিল কোনো স্ত্রী কখনো অপবিত্র নোংরা ডাস্টবিন হয় না। তুমি আমাকে বিশ্বাস করো, আমি কোনো মিথ্যা বলছি না। বিশ্বাস? আর আপনাকে? আপনি তো আমার সর্বোচ্চ কেড়ে নিয়েছেন। আপনি আমাকে বলে। আমার পিছিটা কাঁদতে শুরু করে, কেন আমার আচরণ অনেক ভয় পেয়ে আছে। যার চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখতে চেয়েছি, তার চোখে আমি আমার জন্য ঘৃণা দেখতে পাচ্ছি। তাই আমি ওকে আমার বুকে জড়িয়ে আদর করে বোঝাতে থাকি, কিন্তু ওকে বোঝাতে গিয়ে আমি নিজেই কেঁদে ফেলেছি। আর তখনই আবারও নিশাভাবে ডাক পড়ে যায়। তাই আমি ওকে সুন্দর করে শাড়ি পরিয়ে ওকে আমার কোলে করে ব্রেকফাস্ট করাতে নিচে যাই। ব্রেকফাস্ট করতে ডাইনিংয়ে বসতেই নিশাভাবি আমার পিছিটাকে বলে, হে যে আমার ননদিনী, তোমাকে তো উইক লাগছে কেন? ও কিছু না ভাবি। বললেই হলো। হঠাৎ নদী ভাবি মুখ ফুসকে বলেন, হয়তো আমার ননদিনের নাইট ডিউটি করতে বেশি কষ্ট হয়ে গেছে, তাই আর কি। নদী ভাবির কথা শুনে আমার শ্বশুর শাশুড়ি, শালা এবং শালার বইয়েরা আমার দিকে হা হা করে হেসে দেয়। আমি ভাবির কথা শুনে হেসে দেই, কারণ সত্যি তো খালাতে নাইট ডিউটি করতে বিজি ছিলাম আমরা। এসব ভাবতে ভাবতে পিচ্চি বইয়ের দিকে তাকিয়ে দেখি চোখ দুটো ছলছল করছে তার। তাই আমি তখনই ওর গালে আমার হাত ছুঁয়ে দিই, আরও বিরক্ত হয়ে আমার হাতটা সরিয়ে রুমে চলে যায়। তখন আব্বু আমার হাত ধরে বলেন, বাবা, আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, আর আমি জানতেও চাই না। শুধু তোমাকে একটা কথাই বলতে চাই, যে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয় বাবা, তার মানে এই না যে তোমরা রাগে অভিমানে একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিবে। দেখো আব্বু, আমি তোমার মেয়েকে অনেক ভালোবাসি, আর ওকে ভালোবাসবই, কিন্তু এই সুইট সিম্পল কথাটা তোমার মেয়েকে আমি কোনো কিছুতে বোঝাতে পারছি না। নিশ্চয়ই তুমি এমন কিছু করেছো যে মেয়ে আমার রাগে ফায়ার হয়ে আছে। আই এম সরি আব্বু। আমাকে বললে তো কিছু হবে না বাবা, আমার মেয়েকে আদর করে বুঝিয়ে বলো।
দেখবে ও তোমার কথাই শুনে চলবে। তুমি একদম ঠিক বলেছ আব্বু, আমি আজই ওকে বুঝিয়ে বলবো। আর তখন হঠাৎ করে আম্মু চিৎকার শুনতে পাই। চিৎকার শুনে সবাই উপরে যেতেই দেখি বউ আমার অজ্ঞানের পোলরে পড়ে আছে আর আস্তে আস্তে কেঁপে কেঁপে উঠছে। তাই তখনই আমি ওকে আমার কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিই। তার কিছুক্ষণ পরে ডক্টর এসে চেক আপ করে আব্বুকে বলেন, মেয়ে ফিজিক্যালি অনেক দুর্বল হয়ে পড়েছে, তাছাড়া বাইরের জ্বরের কারণেও অনেকটা দুর্বল হয়ে আছে মেয়ের শরীর। তাই আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো কন্টিনিউ করলে ও ঠিক মতো খাওয়া দাওয়া করলে সুস্থ হয়ে যাবে। তবে হ্যাঁ, অনেক যত্ন ও কেয়ার রাখতে হবে মেয়েকে। আর হ্যাঁ, অ্যালার্জি জাতীয় কোনো খাবার খাওয়ানো যাবে না ওকে। এবং অবশ্যই ডাস্টের থেকে দূরে রাখতে হবে ওকে, কারণ ডাস্টের জন্য হাত পা লাল হয়ে গেছে ওর। তাই যত সম্ভব মেয়ের সব জিনিস নিট অ্যান্ড ক্লিন করে রাখতে হবে, কেমন? ডক্টর আঙ্কেলের কথা শুনে আম্মু কান্না করে দেয় আর আব্বু অনেক চিন্তিত হয়ে যায়। সরি, আমার করা জোরাজনির জন্যই হয়েছে। আমি যদি এমনটা না করতাম তাহলে কখনো অসুস্থ হয়ে পড়তো নাও। নিজেকে খুবই অসহায় মনে হচ্ছে আমার। তখনই ডক্টর আঙ্কেল আমায় ডেকে বলেন, তোমার সাথে একান্তে কিছু কথা আছে বাবা। হ্যাঁ আঙ্কেল বলেন। বাবা, তোমাদের তো নতুন নতুন বিয়ে হয়েছে, তাই তুমি যেটা বলতে চেয়েছো সেটা হয়তো তুমি বুঝতে পেরে গেছো। হ্যাঁ আঙ্কেল, আমি বুঝতে পারছি। তাই তো বলছি ওকে কিছুদিন রেস্ট দাও, তাহলে মেয়ে আমার একদম সুস্থ হয়ে যাবে। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে। আঙ্কেল, আপনি যদি কিছু মনে না করেন আমি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বাবা, অবশ্যই। কি তোমার প্রশ্ন? আপনি কি আমার পিচির মানে আমার বইয়ের মামা? হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ। তা হঠাৎ এই প্রশ্ন কেন? আসলে আপনি এত আদর করে চেক আপ করছেন আর ও আপনার হাত ধরে শুয়েছিল তাই আর কি। কিন্তু মামা, আপনি আমাদের বিয়েতে ছিলেন না কেন? বাবা, আমি তোমাদের বিয়ের সময় দুবাইয়ের ডক্টর সেমিনারে ছিলাম, তাই তো আমি চেয়েও আমার একান্ত ভাগ্নির বললে ভুল হবে, আমার মেয়ের বিয়েতে আমি আসতে পারিনি। ও, তাই বুঝি আপনার মেয়েকে বকাবকি করে? হ্যাঁ হ্যাঁ, বাবাও রেগেছিল আমার উপরে, বাট এখন আর নেই। তখন আম্মু এসে বলে, মামার শ্বশুর ও জামাইয়ের আলাপ আলোচনা হলে কেউ এসে আমার মেয়েকে বোঝাও, কারণ মেয়ে তো আমায় কিছুই খাচ্ছে না। তখন আমিও মামাকে ওর পাশে বসি আর ও আমাদের দিকে মুখ ফিরে নেয়। আর তখন আমি গালে হাত দিয়ে পিচিকে খুশি করার কথা ভাবতে বসে যাই। ভাবতে ভাবতে খেয়াল করে দেখি মামু তার মেয়েকে আদর করে স্যুপ খাইয়ে দিচ্ছে। ও আমার বউ চুপচাপ গুড় গালের মতো খেয়ে নিচ্ছে। তখনই মামু মজা করে বলতে শুরু করেন, কে যেন আমাকে ছোটবেলায় বাবু বলে ডাকতো, এক গ্লাস দুধের অর্ধেকটা খেয়ে বাকিটা আমায় খাইয়ে দিত, আমার কোলে কোলে পুরো বাংলাদেশ ঘুরে বেড়াতো। আচ্ছা আম্মু, তুমি বলো, এত বড় একটা মানুষকে বাবু বলা যায়? মামুর কথা শুনে আমার পিচিটা হা করে এসে দেয়। বাহ, মামু তো খুব মজার মানুষ। সেকেন্ডের মধ্যে আমার পিচিটাকে হাসিয়ে ফেললো। তখন আমার পিচিটা মামুকে বলেন, ওই বাবু, আমার জন্য তুমি দুবাই থেকে কি নিয়ে এসেছো? তখন মামু ওকে একটা ট্রলি দেখে বলে, ওটার মধ্যে যা কিছু আছে সবই তোমার আম্মু। ও মা, তাই নাকি? হুম। তা তুমি ব্রেকফাস্ট করেছো মামু? না আম্মু। আচ্ছা চলো তাহলে, আমি তোমাদের খাইয়ে দেই। আমাদের? তুমিও তোমার জামাইয়ের কথা বলছি। দুজনের মুখটা বাংলা পাঁচের মতো করে আছো, তাই বলছি আমার কাছে আসো, আমি তোমাদের খাইয়ে দিচ্ছি। তারপর আমার পিচ্চি বউ আমাকেও মামাকে খাইয়ে দেয়। আর তখনই মামুর ফোন বেজে ওঠে। আর তাই মামু কোনো মতে খেয়ে হসপিটালে চলে যায় এমার্জেন্সি পেশেন্ট দেখার জন্য। মামু যেতেই আমি পিচিটাকে জোরে ধরে সরি বলি। আর আমার পিচিটা আমাকে রহস্যময় হাসি দিয়ে আকাশ পানে চেয়ে থাকে। আর তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। কি সুন্দর বৃষ্টি পড়ছে, তাই না? খুবই রোমান্টিক ওয়েদার শোনা। শোনো, আমি এত রোমান্টিক বুঝি না। পিচি বউয়ের কথা শেষ না হতেই মেঘের ডাক শুরু হয়ে যায়। আর আমার বউ সাথে সাথে ভয় পেয়ে আমাকে ওর বুকে চেপে ধরে। আর আমিও খুব শক্ত করে ওকে আমার বুকে চেপে ধরি। এর আগে আমার বউটাকে এত কাছে আগে কখনো পাইনি, তাই ওকে আমার এত কাছে পেয়ে মনে হচ্ছে যেন আমি আমার সমস্ত সুখই খুঁজে পেয়েছি। আর কোনো চাও পাওয়া নেই আমার। কি হলো, চুপ করে আছেন কেন? এমনি শোনা, খারাতে তোমার কষ্ট হয়েছে তাই না? আমার কষ্ট হলো আপনার কি? আর কখনোই এমন হবে না শোনা, আমাকে তুমি ক্ষমা করে দাও। দিব না, যাও, আমার থেকে দূরে দূরে থাকো। না, আমি কখনোই তোমাকে ছেড়ে থাকতে পারবো না শোনা। দেন আমি ওকে বিছানায় শুয়ে দিয়ে আদর করে ওর গালে চুমু খেতে থাকি। তখনই আমাকে বলে, তুমি রিয়াকে খুবই ভালোবাসো তাই না? আমি যে তোমাকে অনেক ভালোবাসি সেটা কি তুমি আমার চোখে দেখতে পাও না? চোখের দেখাও তো ভুল হতে পারে তাই না? কেন ভুল হবে? আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আর আমি শুধু তোমারই, বিশ্বাস করো তুমি আমায়। তারপর আমি ওকে আমার বুকের সাথে জড়িয়ে আমার মনের কথাগুলো সবই খুলে বলি ওকে। আরও আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আর আমি ওকে আমার বুকের সাথে চেপে ধরে কান্না করে দিই। পরিশেষে নিজের কাছে প্রমিস করি যে আর কখনোই ওই রিয়া নামের ভাইরাসকে আমাদের মধ্যে আসতে দেব না। তখনই নদীভাবি দরজায় নক করে বলেন, তোমাদের বর বউয়ের মানবিমানের পালা শেষ হলে আমরা কি আসতে পারি? তখন আমি আমার পিচির কপালে চুমু খেয়ে আস্তে করে রুমের বাইরে চলে যাই। এখন আর আমাদের মাঝে কোনো দূরত্ব নেই।
আমার বউ আমাকে অনেক ভালোবাসে। এভাবে সুখে শান্তিতে কেটে যায় 3টি মাস। হঠাৎ একদিন আমার পিচ্চি বউটা কিচেনে মাথা করে পড়ে যায়। তাই তখনই মামুকে ফোন করে আসতে বলি তার মেয়ে চেক আপের জন্য। মামু চেক আপ করে মৃদু মৃদু হাসি দিয়ে আমাকে বলেন, বাবা ইমান, গিয়ে মিষ্টি নিয়ে আসো তো। কেন মামু? আগে আনো, তারপরে বলছি। কি হলো বাবু, বলছো না কেন? কত বড় সাহস, আমাকে নাম ধরে ডাকে। আমার ছেলেকে আমি নাম ধরে ডাকি তো। একটু ধৈর্য ধরো, তারপরে আমি বলছি আম্মু। মামুকে মিষ্টি নিয়ে দিতেই মামু গপগপিয়ে মিষ্টি খেয়ে বলেন, আম্মু আমাকে বাবু বলা ছেড়ে নিজের বাবুকে বাবু বলার প্র্যাকটিস করে না কেমন? মামুর কথা শুনেই বাড়িতে খুশি রোল পড়ে যায়। আর আমার পিসিটা লজ্জায় লাল হয়ে মামুকে বলেন, আমার বাবু তো বাবুই, তুমিও আমার বাবু, এতে কোনো নজর হবে না বাবু। পিচির কথা শুনে সবাই হা হা করে এসে দেয়। তখন মামুকে মজা করে বলেন, এত অপমান জন্মেও সইবে না আম্মু। তোমার আবার মান অপমান বোধ আছে নাকি বাবু? পিচির কথা শুনে আবারও বাড়িতে হাসির রোল পড়ে যায়। তারপর সবাইকে মিষ্টি মুখ করানো হয়। মিষ্টি মুখ শেষে সবাই আমাদের রুম থেকে চলে যায়। তারা যেতে আমি দরজা লাগিয়ে আমার বাবুর আম্মুকে গিয়ে জড়িয়ে ধরি। কি হলো, হঠাৎ এত ভালোবাসছো যে? আমার বউকে তো আমি ভালোবাসবো, তাই না? জানো শোনা, আমি আর ওয়েট করতে পারছি না। কেন? এক্ষুনি যে বাবুর মুখ দেখতে মন চাইছে আমার। তাই? হ্যাঁ সোনা। তাহলে একটু সবুর করো সোনা, সবুরের যে মেওয়া ফলে। সবুর আর আমি, তুমি তো ভালো করেই জানো আমার ওইটা নাই। ধৈর্য, সবুর আর যাই বলো না কেন, ওইটা নেই বলেই তো তোমাকে আমার কাছে পাওয়ার জন্য পাগল হয়ে যায় আমি। তাই? হুম। ছেলে মেয়ে নেই তাতে পাগল হয়ে আছো? ছেলে মেয়ে হলে তো ছাগল হয়ে যাবে। কি, কেন শোনা? বাচ্চা কাচ্চা হলে তো আমি ওদেরই আদর করব, তোমাকে না। তোমাকে আদর করার টাইম পাবো না। দেখো শোনা, এমনটা হবে না। কেন দুষ্টু? বাবুর আম্মুকে সমানভাবে আদর করতে হবে। হুম। যদি না করি? এই কেমন কথা? আমাদের সবাইকে সমানভাবে আদর করতে হবে শোনা। বলো, করবে না আমাদের সবাইকে সমানভাবে আদর? সোনা তুমি কি বোকা? কেন বাবুর আম্মু? স্বামী ও সন্তানের ভালোবাসা কি কখনো এক হয় বোকা? তোমাকে যেভাবে আদর করি ভালোবাসি, আমাদের সন্তানকেও কি ওইভাবে আদর করে ভালোবাসবো? না মানে আমি বুঝতে পারিনি শোনা, সো আমি সরি। এতে সরি বলার কি হলো বাবুর আব্বু? আমি তো বুঝতে পারিনি শোনা, আই এম সরি। ওকে আমার বোকারাম চণ্ডী। এভাবে হাসি খুশিতে কেটে যায় 10-10টি মাস। তারই মধ্যে আম্মু স্বাদ হয়। আর একমাত্র মায়ের বাবু হওয়া উপলক্ষে বাসায় অনুষ্ঠান করার, তাই আমরা সবাই মিলে ঘরোয়াভাবে ছোটোখাটো পার্টি অ্যারেঞ্জ করি। পার্টিতে সবাই মিলে নাচ গান ও হাসি তামাশা করি। পার্টির শেষ পর্যায়ে নিয়ন মাম্মামের পেটের উপরে চুমু খেয়ে মাথা রেখে বলে, মাম্মাম, তোমার মেয়ের সাথে আমার বিয়ে দিবে তো মাম্মাম? না বাবা। কেন মাম্মাম? ছোট বাবুর বিয়ে দেওয়া যায় নাকি বোকা? তাছাড়া আমার মেয়ে না হয়ে যদি ছেলে বাবু হয় তখন? তোমার তো মেয়ে বাবুই হবে, দেখে নিও তুমি। পাপ্পাও মেয়ে বাবু চাই মাম্মাম। ও মা তাই? তা তুমি জানলে কি করে বাবা? পাপ্পা আমাকে বলেছে যে পাপ্পার মেয়ে বাবু চাই, পাপ্পার মেয়ে বাবুই হবে। দুষ্টু ছেলে, তোমার পাপার না আমার বাবু হবে। তখনই নিশা ভাবি মিশকাকে মিষ্টি খায় বলে, বেয়ান সাহেবা, আমার ছেলে তো রেডি, শুধু তোমার মেয়ে রেডি হলেই হয়ে যায়। ধর পাগলের গোষ্ঠী, আমি আমার বাচ্চাকে এখনো দুনিয়ার মুখে দেখাতে পারলাম না, তার আগে ওকে শ্বশুর বাড়ি পাঠানোর ব্যবস্থা করে বসে আছে তারা। শোনো ভাবি, বাচ্চা কাচ্চার সামনে বিয়ে বিয়ে করবেন না কেমন? বাচ্চারা এসবের কি বোঝে? শুধু বিয়ে বিয়ে বিয়ে, এছাড়া কথা বলার আর কিছু নেই নাকি? বইয়ের ঝাড়ি খেয়ে চুপ হয়ে যায় সবাই। তখন নিয়নোর গলা ধরে বলে, তোমার মেয়ের সাথে আমার বিয়ে দিবে না মাম্মাম? তখন আমার বাবুর আম্মু ওকে চুমু খেয়ে আদর করে রাগি চোখে তাকিয়ে বলে, কোনো বেকার ছেলের সাথে মেয়ের বিয়ে দিব না আমার। পাপ্পা বেকার মানে কি? বাবা বেকার মানে যে কোনো কাজ করে না। ও তাই মাম্মাম, আমার সাথে বিয়ে দিবে না? তাই তো। তাহলে শোনো, আমি অনেক লেখাপড়া করে চাকরি করে তোমার মেয়েকে বিয়ে করতে আসবো। নিয়নের কথা শুনে বাড়ি শুদ্ধ লোক হাহা করে এসে দেয়। তারপর আমি আমার বাবুর আম্মুকে কোলে তুলে রুমে নিয়ে এসে আমাদের বিছানায় শুয়ে দেই। দেন দরজা লাগিয়ে এসে ওর পেটের উপরে আলতো করে চুমুখে আদর করতে থাকি। কি হলো বাবুর আব্বু, কি হয়েছে? আর মাত্র 4 দিন, তারপর আমরা 2 থেকে 3 হয়ে যাব। উফ, এত এক্সাইটেড লাগছে আমার যে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। দেখি আমার মেয়ে আমাকে সবার আগে আমাকে পাপা বলে ডাকবে। না না, আমার ছেলে আমাকে সবার আগে আম্মা বলে ডাকবে। কি, তোমার ছেলে চাই? হ্যাঁ আমার ছেলে হবে। না, আমার মেয়ে হবে। বলছি তো আমার ছেলে হবে। বললাম না আমার মেয়ে হবে। এভাবে ঝগড়া করতে করতে ঘুমিয়ে পড়ি আমরা। পরদিন সকালে ঘুম থেকে উঠে বসতেই বউ আমাকে ওর পেটের সাথে চেপে ধরে।
আর তখন আমি ফিল করি যে আমার অনাগত সন্তান ওর মায়ের মধ্যে বসে হাত পা ছুড়ছে, আর আমার মনে হচ্ছে যেন আমার সন্তান আমার সাথে খেলছে। এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর আমার বাচ্চাটা শান্ত হয়ে যায়। সোনা, শান্ত হয়ে গেল কেন? হ্যাঁ, তো আমার ছেলের ঘুম পেয়ে গেছে তাই। কি, তোমার ছেলে? না, আমার মেয়ে ঘুম পেয়েছে। আচ্ছা শোনা, উঠবে কি করে? ফুসকা খেলে। মানে? আমি ফুসকা খেলেই তোমার বাবুর ঘুম ভেঙে হাত পা ছুটবে, কারণ আম্মু আমাকে একটু ফুসকা খাইয়ে গেছে, আর ফুসকা খাওয়ার সাথে সাথেই ওর হাত পা ছোড়া শুরু করে দিচ্ছে। পিচিবের কথা শুনে আমি ফুসকা আনতে কিচেনে চলে যাই। ফুসকা এনে দিতেই বউ আমার গপগপি ফুসকা খেতে শুরু করে, আর আমি বাবুর অ্যাক্টিভিটি বোঝার জন্য ওর মায়ের পেটে মাথা রেখে শুয়ে থাকি। এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর আমি আমার বাবুর আম্মুকে বলি, দেখো না সোনা, বাবু তো হাত পা ছুটছেই না, নড়াচড়া করছে না কেন? অ্যাকচুয়ালি তখন আমি চটপটি খাচ্ছিলাম, সো যাও গিয়ে চটপটি নিয়ে আসো সোনা। কি, তোমার কি আমাকে মুরগি বলে মনে হয় যে বারবার শুধু মুরগি বানাচ্ছ? না সোনা, তোমাকে তো আমার বাবুর আব্বু বলে মনে হয়। দেন ও আমাকে ওর কাছে টেনে নেয়, আলতো করে আমার গালে চুমু এঁকে দেয়, আর আমি ওকে আমার বুকে জড়িয়ে ধরে চুমুতে ভরিয়ে দিই। তার কিছুক্ষণ পরে হঠাৎ করে আমার ফোন বেজে ওঠে, আর আমি তখনই কনফারেন্সের জন্য অফিসে চলে যাই। কনফারেন্সের মাঝেই হঠাৎ করে ফোন বেজে ওঠে আমার। তাই আমি আমার প্রিয় সবুজকে বলি আমার ফোনটা রিসিভ করে কথা বলে ম্যাটারটা শর্ট আউট করতে। সবুজ কথা বলে সে আমাকে জানায়, স্যার, ম্যাডাম খুব অসুস্থ হয়ে পড়ছেন, তাই সবাই ওনাকে নিয়ে ডেলিভারির জন্য হাসপাতালে নিয়ে গেছেন। সবুজের কথা শোনা মাত্র আমি কনফারেন্সের হসপিটালে চলে যাই। সেখানে গিয়ে দেখি আমার পিচিটা স্ট্রেচারে করে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। তাই আমি দৌড়ে গিয়ে ওর হাতটা চেপে ধরি, আরও আমাকে চোখের ইশারায় কাঁদতে বারণ করে ওটিতে চলে যায়। আরও যেতে আমি ভয় পেয়ে কান্না করে দেই। তখন আব্বুর এসে আমাকে ভরসা যোগায়। ঘন্টা তিনেক পরে ডক্টর এসে আমাকে বলে, কংগ্রাচুলেশন মিস্টার খান, আপনি টুইন বেবি বাবা হয়েছেন। ডক্টর চৌধুরী, আমার ওয়াইফ কেমন আছে? আমি কি ওর সাথে দেখা করতে পারি? অ্যাকচুয়ালি মিসেস খানের প্রচুর ব্লিডিং হয়ে গেছে, তাই আমরা তাকে রেস্ট রেখেছি, আর এখন উনি ঘুমাচ্ছেন। তাই আপনারা একটু পরে গিয়ে ওনার সাথে দেখা করলে ভালো হয়। ডক্টরের কথা শেষ না হতে এক নার্স আমার বাবুদের সাদা তোয়ালের মধ্যে নিয়ে এসে আমার দুই আম্মুর কোলে তুলে দেয়। আম্মু আব্বু সবাই মিলে ওদের আদর করার পর আমি ওদের কোলে তুলে নিই, আদর আদরে ভরে দিই। তারপর ওদের আম্মুর কাছে রেখে ওদের মায়ের কাছে সরে যাই। কেবিনে গিয়ে দেখি বাবুর আম্মু গভীর ঘুমে মগ্ন। তাই আমি ওর কাছে গিয়ে আলতো করে চুমুকে দিই ওরই কপালে। তখনই ও আমাকে জড়িয়ে ধরে বলে, এই যে বাবুর আব্বু, কাঁদছো কেন? তুমি ঘুমাওনি? এটা আমার প্রশ্নের উত্তর নয়। আসলে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তাই বলে কাঁদবে? তোমার যদি কিছু হয়ে যেত? তাহলে আর কি, খুশিতে নাচতে নাচতে গিয়ে আরেকটা বিয়ে করে আনতে, আর সেই বউ নিয়ে আনন্দতে মেতে থাকতে। তুমি আমাকে এত খারাপ কেন মনে করো? হ্যাঁ, আমি কি এতটাই খারাপ যে নিজের বউয়ের কিছু হলে আরেকজনের সাথে? ছি, এমন কথা আমি মনের ভুলে ভাবি না। ও মা, তাই নাকি? আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক যাতে তুমি আরেকটা বিয়ে করতে পারো। দেখো বউ, মোটেও ফাজলামি করবে না কেমন? সত্যি কথা বললেই তো ফাজলামো হয়ে যায়, তাই না? পিচিবার ফাজলামো বন্ধ করতে তাই তখন আমি ওঠর চড়া দখল করে নেই। দেখতে দেখতে কেটে যায় 2.5 বছর। এখন আমার ছেলে ও মেয়ে অনেকটা বড় হয়েছে, কিন্তু হয়েছে বাজির হাড়ি। কারণ আমাকে ওরা ওদের মায়ের কাছে দেখলেই কান্নাকাটি ছুড়ে দেয়। ছেলে মেয়ের ভয়ে না মানে অত্যাচারে তাদের মায়ের কাছে যেতেই পারি না আমি। আমাকে তারা তাদের মায়ের থেকে 100 হাত দূরে রাখে। একই বিছানায় তারা তাদের মাকে তাদের মাঝে নিয়ে ঘুমায়, আর আমাকে তাদের মায়ের আশেপাশে দেখলেই মহাভারত শুরু করে দেয় তারা। আর তাই আমি ছেলের পাশে কোলবালিশ রেখে ঘুমিয়ে পড়ি। আর আমার মেয়ে ইশারা কি পাজি! এই তো সেদিনের কথা, আমি অফিসে যাব বলে রেডি হচ্ছিলাম, তখনই শার্টের বাটন ছিঁড়ে যায়। তাই ওর আম্মু তড়িঘড়ি করে আমার শার্টের বাটন সেলাই করে দেয়। আর সেই সুযোগে আমি আমার বউকে বুকে জড়িয়ে চুমু খেতে থাকি। আর অমনি আমার বদের পাজি মেয়েটা ঘুম থেকে উঠে আমাকে ওর মাকে জড়িয়ে ধরে থাকতে দেখে আম্মু আম্মু বলে জোরে কান্না জোরে দেয়। আর তখনই আমার আব্বু এসে হাজির হয়। আর আব্বু আম্মু আসতেই তাদের আদরের নাতনি তাদের আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় যে আমি ওর মাকে আমার বুকে জড়িয়ে চুমু খাচ্ছিলাম। আর তখন আব্বু আম্মু আমাকে দেখে মৃদু হাসি দিয়ে নাতি নাতনিকে নিয়ে নিচে চলে যায়। তারা যেতেই খেয়াল করে দেখি বউ আমার টেরি টেরি স্মাইল দিচ্ছে। তাই তখনই আমাকে জড়িয়ে ধরে বলি, ও তুমি যতই দাঁত কেলাও না কেন, তোমার ছেলে মেয়ে তোমাকে রক্ষা করতে পারবে না সোনা। এই বলে আমিও ঠোঁটজোরে দখল করতে চাই। আর অমনি আমার ছেলে মেয়ে এসে হাজির। পাপ্পা, তুমি কি কও? ওটা কলে না, ওটা পটা পাপ্পা, তুমি খুব পটা পাপ্পা। তখন এর আম্মু আমার চেহারা থেকে হা করে হেসে দেয়। আর আমি বোকা হাতার মতো বইয়ের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে থাকি। তখন আমার ছেলেটা বলে ওঠে, ও কি পাপ্পা, তুমি মাম্মাকে ওভাবে দেখতুন কেন? হায় রে আল্লাহ, কেমন ছেলে মেয়ের বাপ হয়েছি যাদের জ্বালায় নিজের বিয়ে করা বইয়ের মুখ দেখাও পাপ।
কি হলো? কি এত ভাবছো? ছেলের প্রশ্নের উত্তর দাও। তোমার ছেলের প্রশ্নের উত্তর দিতে বাধ্য নেই আমি। আমার লেট হয়ে যাচ্ছে, সো আমি এখন আসি। বাপুর আব্বু, ফাইলটা তো নিয়ে যাও। ওটার আজ কোনো প্রয়োজন নেই, সো গুছিয়ে রাখো। বলে এর আগে গজগজ করতে করতে অফিসে চলে যাই আমি। দুপুরে ব্রেক টাইমে আমি আমার বাবু ও বাবুর আম্মুকে মিস করতে থাকি। তাই তখনই ফোন লাগাই। বউয়ের ফোন রিসিভ হতেই শুনি, পাপা, তুমি কি করতে তো? কিছু না, তুমি কি করো? দাদু থাই। মা, দুদু খেলা আমার সাথে কথা বলে কি করে? ওইতে একটু দাদু থাই, একটু তোতা বলি। ভাইয়া কি করে মা? দুদু থাই। দুদু খেলে দাঁতে পোকা হয় তো মা? মৃত্যুক দানে তোতা তাল। কেন মা, আমি কি মিথ্যে বলেছি? হ্যাঁ, আম্মা বলতে দুধু খেলে দাঁতে পোকা হয় না। চকলেট খেলে দাঁতে পোকা হয়। তাই মা? পাপ্পা, পাপ্পা শুনো। হ্যাঁ মা, বলো। আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসবে। মা ঠিক আছে। মাম্মা কি করে? দুধু খাওয়া যা। মাম্মার কাছে দাও তো, মাম্মার সাথে কথা বলি। আম্মা, পাপা তোতা পাবে। আচ্ছা মা। হ্যালো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু সোনা। কি হয়েছে সোনা? সকালে এত রেগেছিলে কেন? এ মানে? কি মানে মানে করছো? দুধের শিশু ওরা কি বোঝে? শুধু শুধু রাগ করে ব্রেকফাস্ট না খেয়ে চলে গেলে। আমি সরি সোনা, আর এমন হবে না। কি করো তুমি? তোমার ছেলে মেয়েকে আদর করি। শুধু কি ওদের আদর করবে? ওদের বাবাকে আদর করবে না? বাসায় আসো, তারপরে ভেবে দেখছি। বাসায় আসবো তারপর ভেবে দেখবে? সোনা, তুমি তো জানো আজকে ছোটমণি আসবেন, তাই না? কি তাই? ওই ছোটমণি যখনই আসেন ওনার ওই বাজে মেয়েটাকে সাথে নিয়ে আসেন আর আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করেন। চেষ্টা করেন? পেরেছে কি? না। তাহলে তুমি রেগে কেন যাচ্ছ? ভয় হয় যদি তোমার কিছু হয়ে যায়, তখন আমার কি হবে? ধুর বোকা, কিচ্ছু হবে না আমার। তুমি না একটু বেশি চিন্তিত হয়ে পড়েছো। যাই হোক না কেন, এবার যদি ছোট ফুপি কোনো গন্ডগোল করে তাহলে তাকে আমি আমার বাড়ি থেকে তাড়িয়ে দেবো বলে দিলাম। সে কোন সুখে? হয়েছে, এখন একটু শান্ত হও সোনা। আচ্ছা বাবুরাম্মু, ঠিক আছে। বাবুরাম্মুর সাথে কথা বলে মিটিংয়ে চলে যাই আমি। মিটিং শেষে বাসায় এসে শুনি ছোটমণি অর্থাৎ আমার ছোট ফুপু আমার বাবুরাম্মুকে বলছে, বৌমা, তোমার বাবুরা কি এখনো বুকের দুধ খায়? হ্যাঁ মনি, কেন? এই যুগে কোন মা তার বেবিকে বুকের দুধ খাওয়ায়? মানছি আমি আমাদের যুগে এমনটা ছিল, কিন্তু তোমাদের যুগে এসব চলে না বৌমা। ব্রেস্ট ফিডিং করালে তোমাদের সমস্যা হয়ে যাবে তো। কোনো হবে না সমস্যা মনি। এই মেয়ে, আমার মুখে মুখে তর্ক করছো কেন? ছোটমণি, আমার বউ তোমার সাথে তর্ক কোথায় করলো? আরে ইমান বাবা, তুমি কখন এলে? এটা আমার প্রশ্নের উত্তর নয়। ইমান বাবা, আমি তোমাকে বুঝিয়ে বলছি। আপনার কোনো কিছু বোঝানোর দরকার নেই ফুপি, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আমার বাচ্চারা দুধের শিশু, ওর মায়ের দুধ খাবে না কি খাবে? মায়েরা বেবিকে ব্রেস্ট ফিডিং করালে কোনো সমস্যা হয় না, ঘটিট। বরং এতে মা ও বেবির স্বাস্থ্য ভালোই থাকে। বেবিকে 2.5-3 বছর বয়স পর্যন্ত ব্রেস্ট ফিডিং করানো উচিত। সেখানে তো আমার বেবিদের বয়স 2.5 বছরও হয়নি। আর আপনার সাহস তো কম না, আপনি আমার ওয়াইফকে সাজেশন দেন। নিজে একটা মা হয়ে আরেকটা মায়ের অবস্থা বুঝেন না? এই আপনার মতো কিছু মানুষের জন্যই অন্যের সাজানো সংসারটা নষ্ট হয়ে যায়। তাই আপনি এখন আসতে পারেন। ভাইয়া দেখ, তোর ছেলে আমাকে চলে যেতে বলছে। আমার ছেলে তো ভুল কিছু বলেনি, তাই তুই এখন আসতে পারো। ভাইয়া? ভাইয়া বলে লাভ নেই, ছেলের বিয়ে হওয়ার পর থেকে দেখে আসছি তুই আমার ছেলের সংসারে আগুন ধরানোর চেষ্টা করছিস। এর আগের বারে বোন বলে ক্ষমা করেছিলাম, বাট এখন আর না। তাই তুই এখন আসতে পারো। আর শুধু তাই না, এরপরে আমি আর আমার বাড়িতে তোর মুখও দর্শন করতে চাই না। আমি আজই লন্ডন ফিরে যাব, আর কখনো তোমার বাড়িতে আসবো না আমি। ভাইয়া আসতে হবে না, তুমি এখন আসো। ফুপি, আমি কি তোমাকে এয়ারপোর্টে ছেড়ে আসবো? না, দরকার নেই, আমি একা একা এসেছি, একা একাই যাব। সোনা, তুমি প্লিজ ফুপিকে আটকাও। কি? একটা কথা বলবে না তুমি? যাও গিয়ে ছেলে মেয়েকে নিয়ে দুধ খেয়ে ঘুম পাড়ো। আমার জারি খেয়ে বাবুর আম্মু বাবুদিনের রুমে চলে যায়। ফুপি যেতেই রুমে গিয়ে দেখি বাবুর আম্মু গভীর ঘুমে মগ্ন। তাই আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে বাবুদের মাঝে থেকে বাবুর আম্মুকে তুলে এনে সোফায় শুয়ে দিতে চুমুতে চুমুতে ভরিয়ে দেই। তখন ও আমাকে জড়িয়ে ধরে আদর করে বলে, কি হয়েছে বাবুর আব্বু? কি শোনা বাবুর আম্মু, আমি আমার টি শার্টটি খুলে আসি কেমন? কেন? তারপর শয়তানটা টি শার্ট খুলে আমার দিকে তাকিয়ে টেরিটরি স্মাইল দেয়। কি হলো, এভাবে দেখছো কেন? এমনি, আজকে না খুব মন চাইছে। আর না করো না প্লিজ, বাবুরা উঠে গেলে তো। হয়েছে, আর বাহানা দিতে হবে না দুষ্টু, যা পারো করো গিয়ে। দেন আমি আমার বাবুর আম্মুর গালে গলায় পাগলের মতো আর ঠোঁটে কিস করতে থাকি।
তারপর আমরা আবারও একে অপরের হয়ে যাই। এভাবে সুখের শান্তিতে কেটে যায় 26টি বছর। আর কাল আমার জীবন সবচেয়ে সুখের দিন, কারণ আমার একমাত্র মেয়ে ইশারার বিয়ে। কার সাথে বিয়ে জানেন কি? ওই যে পিচ্ছি নিয়নের সাথে। ছেলে হলো এক কথার মানুষ, যা বলেছিল তাই করেছে। মনোযোগ দিয়ে লেখাপড়া করেছে, দেশের একজন নামকরা ডক্টর হয়েছে। আর তারপরে আমাদের কাছে এসে আবদারও করেছে, স্পেশালি তার মামামের গলা ধরে কান্নাকাটিও করেছে। আর আমার বউকে তো জানেনি, ছেলে মেয়ে বলতে অজ্ঞান, তাই সেও ছেলের কান্নাকাটি দেখে বিয়েতে রাজি হয়ে গেছে। ধুমধাম করে মেয়ের বিয়ে শেষে বিদায়ের সময় মেয়ে আমার গলা ধরে কান্না করে বলে, পাপা তোমাকে অনেক জ্বালিয়েছে তাই না? না মা, কে বলেছে সোনা, এমন কিছুই না। না, আমার মনে আছে পাপা, আমি ছোটবেলায় তোমাকে অনেক জ্বালিয়েছি তাই না? তাই আমি গেলে মাম্মার কাছে তুমি থেকো, পাপা যেন কান্নাকাটি করে না। মাম্মা কান্নাকাটি করলে আমার খুব কষ্ট হবে পাপা। আচ্ছা মা, আমি তোমার মাম্মাকে দেখে রাখবো। দেন আমার ছেলে আর বোনকে কোলে তুলে গাড়িতে বসিয়ে দিই। মেয়েকে বিদায় দিয়ে রুমে এসে দেখি বউ আমার মেয়ের ছবি বুকে জুড়ে কান্নাকাটি করছে। তাই তাকে বুঝিয়ে শুনিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। মেয়ের বিয়ে ও বৌভাতের অনুষ্ঠান শেষ করে আমি আমার বউকে নিয়ে বেড়াতে চলে যাই। ওকে নিয়ে কয়েকদিন বাইরে কাটিয়ে আসার পর মেয়ের জামাই আমাকে এসে বলে, পাপ্পা তুমি মাম্মাকে নিয়ে কোথায় গায়েব হয়ে যাও, যেটা বাটি চালান দিয়েও তোমাদের খুঁজে পাওয়া যায় না। আমাদের না, সবাই তো আমাদের বলবে সদ্য বিবাহিত স্বামী স্ত্রী। মা আমি না টায়ার্ড হয়ে আছি, তাই আমি একটু রুমে যাই। হ্যাঁ যাও পাপ্পা, তাড়াতাড়ি যাও, আমার আম্মা ও রুমে আছে। কি? কিছু না। রুমে যেতে দেখি বউ আমার মাত্র গোসল করে বেরিয়ে এসেছে। তাই তখনই আমি ওকে আমার বুকে জড়িয়ে ধরি। এই যে বুড়ো, কি হয়েছে তোমার? বুড়োকালে ভীমরতি? বউ তুমি কি ভুলে গেছো? কি? ভীমরতি তো বুড়োকালে হয় তাই না? তাই বলছি আমাকে আদর করো না গো, বেশি না একটু করলে হবে। ছেলে মেয়ে বড় হয়েছে, মেয়ের বিয়ে হয়েছে, তারা যদি তাদের বাপের এই হাল দেখে কি ভাববে তারা? যা ভাবে ভাবুক, আই ডোন্ট কেয়ার। দাও না, দাও একটু আদর দাও। বয়স যতই বাড়ছে তুমি তো বাচ্চা হয়ে যাচ্ছ, তোমার আবদারও দিনকে দিন বেড়েই যাচ্ছে। বাড়ছে তো, আদর করো না, করো না শোনা। মুয়া! তখন আমি ওকে বিছানায় শুয়ে দিয়ে জড়িয়ে ধরে বলি, ওম্মাতে হবে না শোনা, আরো কিছু লাগবে। তেন নির্লজ্জের মতো বউকে বুকে জুড়ে পাগলের মতো চুমু খেতে থাকি। আর বউ আমাকে জানোই তাই বলে বকা দিতে থাকে। তখন আমি তাকে বলি, ও তুমি যাই বলো না কেন, আমি শুধু তোমার আর তুমি শুধু আমার। তারপর ওর মিষ্টি ঠোঁট দুটো আমি আমার দখলে নিয়ে নিই। আর তারপরে আমাদের দুষ্টু মিষ্টি গল্পটা সমাপ্তিও ঘটে গেল। আল্লাহ হাফিজ।